সিলেবাসের মধ্যে যে ইউনিট 2টা আছে, ইউনিট 2টা আমি আজকে স্টার্ট করব। ঠিক আছে, ইউনিট 2 এর অডিওটা মিউট করে দাও। হ্যাঁ সবাই, আর একটা অডিও চালু আছে মনে হয়। দেখো এখানে যেটা আছে এনার্জি কনজারভেশন, এর মধ্যে কি কি জায়গাতে এনার্জি কনজারভেশন করতে হবে তার একটা লিস্ট আছে। যেমন হচ্ছে লাইটিং এনার্জি, মেথডস অর টেকনিক্স অফ এফিশিয়েন্ট লাইটিং, মানে লাইটিংয়ের ক্ষেত্রে কীভাবে এফিশিয়েন্ট ম্যানারে আমরা এনার্জি কনজারভেশন করতে পারি। নেক্সট হচ্ছে কি হিটিং, মেথডস অর টেকনিক্স অফ এনার্জি সেভিং ইন ফার্নেস, ওভেন্স অর বয়লার্স। তারপরে আছে কুলিং, কুলিংয়ের ক্ষেত্রে কীভাবে কী কী মেথডস অর টেকনিক্স ফলো করে এনার্জি সেভিং করা যেতে পারে, পার্টিকুলারলি ইন ভেন্টিলেটিং সিস্টেমস অ্যান্ড ইন এয়ার কন্ডিশনার্স, এটা একটা টপিক। নেক্সট হচ্ছে মোটিভ পাওয়ার, এনার্জি এফিশিয়েন্ট মোটরস and efficient use of energy in motors with the help of voltage reducer, automatic start delta converters, এটা একটা টপিক। নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ডিভাইসেস অ্যান্ড সফট স্টার্টার্স অর ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভস, এটা আর একটা টপিক। নেক্সট অ্যামোরফাস কোর ট্রান্সফর্মার, অ্যান্ড লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে কোজেনারেশন, কোজেনারেশনের কী কী টাইপ অ্যান্ড এগুলোর অ্যাডভান্টেজটা কী। তো লাইটিং এনার্জিটা আমি পরে পড়াবো। ঠিক আছে, প্রথমে আমি যেটা পড়াচ্ছি, প্রথমে দেখো এই যে হিটিং, তার মেথডস অর টেকনিক্স অফ এনার্জি সেভিং ইন ফার্নেস, ওভেন অ্যান্ড বয়লার, এই টপিকটা আমি ফার্স্টে পড়াচ্ছি আজকে। ঠিক আছে, তো তার আগে একবার জাস্ট রিক্যাপ করে নেওয়া যে এনার্জি কনজারভেশন কী কী জিনিসটা কী অ্যাকচুয়ালি, সেটা আরেকবার আমরা আগের দিনই আলোচনা করেছি, তো আজও একবার ওটা আলোচনা করে নিচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে যে দেখো এনার্জি কনজারভেশন, এটার মেজর বেনিফিটটা কি, এটা আগের দিনই বলা হয়েছিল। দেখো এখানেও আরেকবার বলা হচ্ছে, দ্য মেজর বেনিফিট অফ এনার্জি কনজারভেশন আর ইমপ্রুভড ইউজ অফ রিসোর্সেস, কস্ট সেভিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। মানে এনার্জি কনজারভেশনকে ব্যবহার করে আমরা আমাদের যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে আরও এফেক্টিভলি ইউজ করতে পারবো, তার সঙ্গে সঙ্গে কী করতে পারবো, কস্ট সেভিং করতে পারবো, কোনো প্রোডাকশন পারপাস সেখানে আমরা খরচ বাঁচাতে পারবো। তারই সাথে সাথে কী হবে না, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, মানে পরিবেশটাকেও আমরা সুস্থ রাখতে পারবো বা ভালো রাখতে পারবো। এনার্জি কনজারভেশনের এই এতগুলো অ্যাডভান্টেজ আছে, ইমপ্রুভড ইউজ অফ রিসোর্স, কস্ট সেভিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এবার দেখো এনার্জি কনজারভেশন মিনস ইউজিং রিসোর্সেস মোর এফিশিয়েন্টলি টু প্রোভাইড সেম অর ইভেন ইমপ্রুভড লেভেলস অফ ওয়ার্ক, মানে যে রিসোর্সগুলো আছে সেগুলোকেই আরও এফিশিয়েন্টলি আমরা ইউজ করতে পারবো, এবং ইউজ করে আমরা কি করব, সেম আউটপুট অথবা নর্মাল অবস্থায় আমরা যে আউটপুট পেতাম তার থেকে ইভেন ইমপ্রুভড আউটপুট, মানে তার থেকেও বেশি আউটপুট আমরা পেতে পারি যদি আমরা প্রপারলি এনার্জি কনজারভেশন করি। তো এনার্জি কনজারভেশনের অর্থই সেটা যে কম এনার্জি ইউজ করেও কিন্তু আমরা সেম অথবা ইভেন তার থেকেও বেশি আউটপুট জেনারেট করতে পারবো। তারপরে দেখো energy conservation helps resource management of limited resources without reducing any target, মানে লিমিটেড রিসোর্স ইউজ করব, এবং লিমিটেড রিসোর্স ইউজ করার জন্য যে আমাদের টার্গেট আমরা ফুলফিল করবো না তা কিন্তু নয়, টার্গেটও ফুলফিল হবে। অন্যদিকে আবার আমরা রিসোর্সকেও কম খরচ করছি, লিমিটেড অ্যামাউন্টে ইউজ করছি, তাতে কি হচ্ছে, রিসোর্সের পরিমাণটাও বাড়ছে, অন্যদিকে আমাদের যে টার্গেটগুলো আছে, প্রোডাকশনের যে টার্গেট আছে, সেই টার্গেটগুলোও ফুলফিল হয়ে যাচ্ছে। তার মানে এনার্জি কনজারভেশন ইট লিডস টু এনার্জি সিকিউরিটি, এনার্জির একটা যে সিকিউরিটি, এনার্জিটা যে আমাদের ভবিষ্যতের জন্য সিকিউর থাকবে সেইটাকে সুনিশ্চিত করছে কিন্তু এনার্জি কনজারভেশন। নেক্সট দেখো, also the primary tangible benefit of the energy conservation is the cost saving হচ্ছে resulting from efficient operation of the system and utilities,
এটা কি, এটা হচ্ছে প্রথমেই আমাদের যেটা চোখে পড়বে সেটা কি, এনার্জি যদি কম খরচ করি তাহলে আমাদের খরচ কম হবে, এবং তার খরচ কম হলে কি হবে, আমাদের কস্ট সেভিং হবে। এটা একটা মেজর অ্যাডভান্টেজ, যেটা আমরা আমাদের একদম খালি চোখে নজরে পড়বে যে আমাদের কস্ট সেভিং হচ্ছে, এটা সবাই বুঝতে পারবে কস্ট সেভিং হওয়াটা একটা মেজর অ্যাডভান্টেজ। অ্যান্ড অ্যাডেড অ্যাডভান্টেজ, এর সাথে সাথেই আর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ইজ দ্যাট অফ এনার্জি কনজারভেশন ইজ দ্য রিডাকশন অফ দ্য এয়ার পলিউশন। মানে বায়ু দূষণ যেটা হয়, যেটা এনার্জি যদি আমরা কনজারভেশন ঠিকমতো করে না করি, বেশি পরিমাণে থার্মাল এনার্জি ইউজ করতে থাকি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা এই জাতীয় যেগুলো আমাদের কনভেনশনাল সোর্স, সেগুলোকে যদি বেশি পরিমাণে আমরা ইউজ করতে থাকি তাহলে কি হবে, সেখান থেকে পরিবেশ দূষণ ঘটবে। তো এনার্জি কনজারভেশন করে একদিকে যেমন কস্ট সেভিং করা যাচ্ছে, অন্যদিকে কিন্তু পরিবেশ দূষণ বা বিশেষ করে বলতে গেলে বায়ু দূষণ, সেটাকেও কিন্তু অনেকটা পরিমাণে কমানো যাচ্ছে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস অফ দ্য এনার্জি কনজারভেশন। এটা আমি আগের দিনও আলোচনা করেছিলাম, তো আরেকবার যা সেটাকে রিক্যাপ করে দেওয়া হলো। নেক্সট দেখো, যেটা এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো বলে প্রথমেই ঠিক করলাম, সেটা কি আছে, সেটা হচ্ছে এইটা হিটিং মেথডস অ্যান্ড টেকনিক্স অফ এনার্জি সেভিং ইন ফার্নেস, ওভেনস অ্যান্ড বয়লার্স। ঠিক আছে, তো এটাতে আসার আগে আমি জাস্ট একটু বলে নিই যে আমরা যেটা পাওয়ার সিস্টেম, এর আগে তোমরা অলরেডি কি পড়েছো, পাওয়ার জেনারেশন তোমরা পড়ে ফেলেছো, পাওয়ার জেনারেশন পড়েছো, পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে পড়েছো। তার মানে কি, জেনারেশন পার্টটা তোমাদের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটার মধ্যে পড়া হয়ে গেছে। পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অলরেডি তোমরা আরেকটা সাবজেক্ট পড়েছো টিডিপি বলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেই যে পাওয়ারটা জেনারেট হলো এবং সেটাকে ট্রান্সমিট করে নিয়ে আসা হলো, সেই পাওয়ারটাকে তো ইউটিলাইজ করতে হবে, সেই পাওয়ারটাকে তো কিছুভাবে কাজে লাগাতে হবে। তো সেই সংক্রান্ত একটা সাবজেক্ট কিন্তু এই সেমিস্টারে তোমরা পড়বে। এই সেমিস্টারে তোমরা একটা সাবজেক্ট পড়বে, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে ইউটিলাইজেশন অফ অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। ইউটিলাইজেশন অফ তো দেখো, এই যে ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক পাওয়ার, এই সাবজেক্টটা কিন্তু তোমরা এই সেমিস্টারে পড়বে। সরি, আমি এখানে স্টিকি নোট ইউজ করলে মনে হয় বেটার হবে। ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তো এই যে ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, যেটাকে কিন্তু তোমরা একটা সাবজেক্টের মধ্যে কভার করবে। তো এই ইউটিলাইজেশন সাবজেক্টের মধ্যে কি কি টপিক আছে, এগুলোর মধ্যে যে টপিকগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে তোমার হিটিং। ঠিক আছে, হিটিংয়ের মধ্যে হিটিং একটা টপিক আছে তোমাদের, এছাড়াও কিছু টপিক আছে ইলুমিনেশন একটা টপিক আছে। এর আন্ডারে যে টপিকগুলো তোমরা পড়বে সেটা আমি একটু বলে দিই। এক নাম্বার হচ্ছে তোমাদের ইলুমিনেশন, দু নাম্বার হচ্ছে ট্র্যাকশন, তিন নাম্বার হচ্ছে হিটিং। তো এই মেনলি এই তিনটে জিনিস কিন্তু তোমরা এর মধ্যে পড়বে। এছাড়াও কিছু কিছু টপিক থাকবে। তো এখানে দেখো, ইউটিলাইজেশনের মধ্যে তোমরা এই ইলুমিনেশন পড়ছো, ট্র্যাকশন পড়ছো, হিটিং পড়ছো। এই যে হিটিংটা হচ্ছে একটা টাইপ অফ একটা প্রসেস যেখানে কিনা আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে ইউটিলাইজ করছি।
ইলেকট্রিক্যাল এনার্জি ইউটিলাইজ করে আমরা হিটিং করছি, এবং এই হিটিংয়ের কিছু কিছু অ্যাপ্লিকেশন আমরা পড়ব। সেই হিটিংয়ের অ্যাপ্লিকেশন কী কী আছে, হিটিংয়ের অ্যাপ্লিকেশনের মধ্যে আবার যদি আমরা দেখি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে ফার্নেস, 2 নম্বর হচ্ছে বয়লার, 3 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল ওভেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেগুলো কিন্তু তোমরা ডিটেলসে কোন সাবজেক্টে পড়বে, ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের মধ্যে এই ফার্নেস, বয়লার, ওভেন ইত্যাদিগুলো তোমরা কিন্তু পড়বে। তার মানে অলরেডি তোমরা জেনারেশন পড়েছো, তারপরে তোমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পড়েছো, এবং এই সেমিস্টারে তোমরা কিভাবে সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে ইউটিলাইজ করে বিভিন্ন অ্যাক্টিভিটি করা যায়, সেই ইউটিলাইজেশনের মধ্যে তোমরা ইলুমিনেশন অর্থাৎ যে বিভিন্ন জায়গায় যে আলো জ্বালানো, লাইটিং পারপাস সেটা পড়বে, ট্র্যাকশন মানে হচ্ছে যে রেল যেটা চলে, ট্রেন যেগুলো চলে ট্র্যাকশন পদ্ধতিতে সেই সম্পর্কে আলোচনা করবে, সেখানে কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জিকে কাজে লাগানো হয়। এবং আরেকটা যে টপিক সেটা হচ্ছে কিনা হিটিং, হিটিংয়ের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশনস আছে, যেমন হচ্ছে কি ইলেকট্রিক ফার্নেস, বয়লার, ওভেন, এগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন যেগুলোতে তোমরা পড়বে যে কিভাবে কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জিকে কাজে লাগিয়ে এগুলো মানে এই ইলেকট্রিক্যাল এনার্জি কিভাবে এই সমস্ত অ্যাপ্লিকেশনে ইউটিলাইজ করা হয়। তো সেগুলো তোমরা ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক পাওয়ার এই সাবজেক্টটার মধ্যে পড়বে। তাহলে এখানে কি পড়বে, এখানে হচ্ছে তোমরা যে ব্যাপারগুলো পড়বে সেটা হচ্ছে এই যে ফার্নেস, বয়লার, ওভেন ইত্যাদি যে হিটিং অ্যাপ্লিকেশনগুলো আছে, এই হিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্নেসে, বয়লারে, ওভেনে কিভাবে কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ হয় তোমাদের ইউটিলাইজেশন সাবজেক্টেই পড়ার কথা। যেহেতু তোমাদের এখনও পড়া হয়নি তার জন্য আমি সংক্ষেপে একটু করে এগুলো বলে দেবো যে বয়লার কিভাবে কাজ করে, কিভাবে ফার্নেস কাজ করে, কিভাবে ওভেন কাজ করে, এবং সেই সমস্ত জায়গাতে কি কি পদ্ধতি অবলম্বন করলে সেখানে এনার্জিকে কনজারভেশন করা সম্ভব, মানে এনার্জির খরচটাকে কি কি পদ্ধতিতে কমানো সম্ভব। এবং এখানে শুধুমাত্র যে ইলেকট্রিক্যাল এনার্জি যেখানে ইউজ করা হচ্ছে এরকম ফার্নেস, ওভেন বা বয়লার নয়, এখানে যেহেতু সাবজেক্টের মধ্যে কোনো কিছু মেনশন সেভাবে করা নেই, তো আমি ইন জেনারেল যে কোনো ফার্নেস বা ওভেন অথবা যে কোনো বয়লার সেগুলোর কথাই কিন্তু আমি বলবো, ইলেকট্রিক্যাল ফার্নেস স্পেশালি যে আমি বলবো সেটা কিন্তু নয়। তো এবারে আসা যাক প্রথম যে অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আমরা পড়ব। প্রথম অ্যাপ্লিকেশন যেটা আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে কি হিটিংয়ের অ্যাপ্লিকেশন, এবং তার নাম হচ্ছে বয়লার। ঠিক আছে, তো বয়লার একটা ইলেকট্রিক্যাল হিটিংয়ের অ্যাপ্লিকেশন। তোমরা অলরেডি এই বয়লার সম্পর্কে শুনেছো কোথায় না, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা শুনেছো যে পাওয়ার প্ল্যান্টে যে বয়লার ইউজ করা হয় এবং সেই বয়লারের মাধ্যমে কি করা হয় যে ওয়াটার, সেই ওয়াটারকে স্টিমে কনভার্ট করা হয়। তো আমি একটু রাফলি একটু ডিসকাস করে নিই যে বয়লার কি জিনিস। অ্যাকচুয়ালি দেখো এখানে বলা হয়েছে এ বয়লার ইজ অ্যান এনক্লোজড প্রেশার ভেসেল, ইট ইজ অ্যান এনক্লোজড প্রেশার ভেসেল ইন হুইচ water is converted into steam by gaining heat from sources like coal, gas, oil etc. মানে এই যে কয়লা, গ্যাস অথবা তেল, ঠিক আছে, এইগুলো থেকে হিট জেনারেট করা হয় এবং সেই হিটকে কাজে লাগিয়ে একটা এনক্লোজড প্রেশার ভেসেল মানে একটা বদ্ধ জায়গার মধ্যে জলকে হিট করে তাকে স্টিমে কনভার্ট করানো হয়। দ্যাট ইজ বয়লার টেক্স এনার্জি ফ্রম some fuel such as coal, natural gas or nuclear fuel to heat the water into steam। মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি যে বয়লার এটা কোথা থেকে এনার্জি নিচ্ছে, যেরকম হচ্ছে কোল থেকে এনার্জি নিতে পারে, ন্যাচারাল গ্যাস থেকে বা নিউক্লিয়ার ফুয়েল থেকেও নিতে পারে, এবং তার মাধ্যমে কি করছে সেটা একটা জলকে হিট করে বাষ্পে পরিণত করছে বা স্টিমে পরিণত করছে। তাহলে যদি আমরা দেখি যে একটা বয়লার তার মধ্যে মেন কি কি পার্টস থাকার কথা, প্রথমত একটা সোর্স অফ হিট সাপ্লাই, যেখান থেকে বয়লারটার মধ্যে তো একটা হিট সাপ্লাই করতে হবে। হিট যদি সাপ্লাই না করি তাহলে তো ওয়াটারকে স্টিমে কনভার্টই করা যাবে না। তাহলে একটা সোর্স অফ হিট সাপ্লাই থাকতে হবে, একটা ওয়াটার কন্টেনার থাকতে হবে। কন্টেনার কি কাজ করবে, যার মধ্যে ওয়াটারটা স্টোর অবস্থায় থাকবে এবং সেই যে কন্টেনারের মধ্যে থাকা যে ওয়াটার সেটাই ওই হিটটাকে অ্যাবজর্ব করবে এবং অ্যাবজর্ব করে সেটাই কিন্তু স্টিমে পরিণত হবে। এবং একটা হাই প্রেশার ভেসেল থাকতে হবে, যে ভেসেলের মধ্যে আমরা এটাকে রাখবো সেই প্রেশার, সেটার কিন্তু একটা প্রেশার, হাই প্রেশার উইথস্ট্যান্ড করার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে, মানে উচ্চ চাপ সহ্য করার মতো একটা ক্যাপাসিটি তার মধ্যে কিন্তু থাকতে হবে। এরপরে আসা যাক যে টাইপস অফ বয়লার, বয়লার কী কী ধরনের হয়। বয়লার হচ্ছে দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ফায়ার টিউব বয়লার এবং আরেকটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। ঠিক আছে, তো প্রথমে দেখো
প্রথমে আমরা একটু ফায়ার টিউব বয়লারের কথা আলোচনা করি। ফায়ার টিউব বয়লারের ছবি এখানে দেখতে পাচ্ছ, আমি ক্লিয়ারলি এখানে আরেকটা ছবি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একটা ফায়ার টিউব বয়লারের একটা ছবি দেখানো হচ্ছে। তো ফায়ার টিউব বয়লারের ছবি, তার মধ্যে কি কি স্যার ছবিটা পুরোপুরি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার, অর্ধেকটা কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার, অর্ধেকটা দেখা, মানে অর্ধেকটা দেখা যাচ্ছে, অর্ধেকটা দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, দেখো ফায়ার টিউব কথাটার মানেটা কি। এখানে হচ্ছে এটা ধরো একটা, এই যে সরি, এই যে একটা কন্টেনারের মতো দেখতে পাচ্ছ, এই যে চোঙের আকৃতির যে সিলিন্ড্রিক্যাল শেপের যে একটা অংশ দেখতে পাচ্ছ, তো এই অংশটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কন্টেনারটা, ঠিক আছে, যার মধ্যে কি আছে, যার মধ্যে জল রাখা আছে। আমার কাজটা কি হচ্ছে, এই বয়লারের মধ্যে আমার কাজ হলো এই যে জল আছে একে বাষ্পে পরিণত করতে হবে। তো বাষ্পে পরিণত করবার জন্য এখানে আবার একটা কথা মনে রাখতে হবে, ফায়ার টিউব বয়লার মানেটা কি। এখানে যে টিউবগুলো আছে না, সেই টিউবগুলোর মধ্যে ফায়ার মানে আগুন, আগুন তো আর অ্যাকচুয়ালি থাকা সম্ভব নয়, তার মধ্যে অ্যাকচুয়ালি ফ্লু গ্যাস থাকবে, যেটা হচ্ছে খুবই হাই টেম্পারেচার যুক্ত হবে। তাহলে দেখো এখানে একটা অংশ দেখতে পাচ্ছ, এই যে রাইট সাইডের কর্নারে, যেখানে আমি একটু এটাকে মার্ক করি, এই যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই অংশটা কি, এই অংশটাকে বলা হচ্ছে ফায়ার বক্স, ঠিক আছে। ফায়ার বক্সের মধ্যে কি হচ্ছে, ফায়ার বক্সের মধ্যে আমরা ফুয়েল অ্যান্ড এয়ার, মানে হচ্ছে কি জ্বালানি, যে জ্বালানি আমরা ব্যবহার করছি, এবং যে এয়ার, যে বাতাস, মানে জ্বালানিকে অ্যাকচুয়ালি কী করা হবে, অক্সিডাইজ করা হবে। অক্সিডাইজ কে করবে, এয়ার অক্সিডাইজ করবে। অক্সিজেনের মাধ্যমে অক্সিজেনের উপস্থিতিতে সেই জ্বালানিকে জ্বালানো হবে। জ্বালানোর ফলে কি হবে, একটা ফ্লু গ্যাস উৎপন্ন হবে, এবং যে সেই ফ্লু গ্যাস তার একটা উচ্চ তাপমাত্রা থাকবে। এবং দেখো এই যে লাল রঙের টিউব তোমরা দেখতে পাচ্ছ কতগুলো, এই টিউবগুলোর মধ্যে তাহলে কি যাচ্ছে, এই টিউবগুলোর মধ্যে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ফ্লু গ্যাস যাচ্ছে। এবং সেই ফ্লু গ্যাস তাহলে কোথা দিয়ে যাচ্ছে, এই ওয়াটারের মধ্যে দিয়ে কিন্তু এই টিউবগুলোকে পাস করানো হচ্ছে। মানে যখন এই ফ্লু গ্যাসগুলো এই টিউবগুলোর মধ্যে দিয়ে ফ্লো করবে, তখন কিন্তু এই কন্টেনারের মধ্যে থাকা যে ওয়াটার, সেই ওয়াটার কিন্তু গরম হয়ে যাবে। এবং গরম হলে কি হবে, গরম হলে সেটা কিন্তু স্টিমে পরিণত হবে, স্টিমে পরিণত হবে। এবং সেই যে স্টিম, সেটা এই দেখো, এই যে তোমার আউটলেট একটা দেখানো হয়েছে, এর মাধ্যম দিয়ে কিন্তু স্টিমটা বাইরে বেরিয়ে চলে আসবে। এবং এখান থেকে দেখো এই যে ফ্লু গ্যাস, যেটা কিনা এই টিউবগুলোর মধ্যে দিয়ে ফ্লো করছিল, সেই যে ফ্লু গ্যাস, সেটার মধ্যেও সেই ফ্লু গ্যাসটাও তো বাইরে নির্গত হতে হবে। এখানে দেখো একটা ফ্লু গ্যাস বার হওয়ার জন্য আরেকটা কিন্তু পাইপের মতো আছে, যেটার মাধ্যমে কি হচ্ছে, ফ্লু গ্যাসটা বাইরে বেরিয়ে চলে আসছে। তার মানে অ্যাকচুয়ালি প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল। এখানে একটা ফায়ার বক্স আছে, ফায়ার বক্সের মধ্যে ফুয়েল অ্যান্ড এয়ারকে প্রবেশ করানো হচ্ছে, এখানে ফুয়েলটাকে জ্বালানো হচ্ছে, জ্বালানোর ফলে তাপ উৎপন্ন হচ্ছে এবং ফ্লু গ্যাস উৎপন্ন হচ্ছে, যার মধ্যে সেই তাপটা স্টোর থাকছে। এবং সেই যে উচ্চ তাপযুক্ত যে ফ্লু গ্যাস, সেটা এই পাইপগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে কি করছে, জলকে গরম করে দিচ্ছে, জলকে গরম করলে তা বাষ্পে পরিণত হয়, এবং সেই যে বাষ্পীভূত অংশ, সেটা কিন্তু এই উপরের যে পাইপ, তার মাধ্যমে স্টিমটা বাইরে বেরিয়ে চলে আসছে। আমাদের উদ্দেশ্য তো এটাই, যে এটাকে আমরা স্টিমে পরিণত করব, এবং সেই সঙ্গে সঙ্গে যে ফ্লু গ্যাস, সেটাও কিন্তু এই যে চিমনি, এর মাধ্যম দিয়ে বাইরে বার হয়ে চলে আসছে। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের যে ফায়ার টিউব বয়লার, তার ওয়ার্কিং প্রিন্সিপাল। তো আমরা একটু দেখে নিই একবার লেখাগুলো কি আছে এখানে। হ্যাঁ বলো স্যার, বলো। সেফটি ভালভটার কাজ কি? সেফটি ভালভ মানে হচ্ছে কোনো কারণবশত যদি এখানে উচ্চ প্রেসার হয়ে যায়, ঠিক আছে, খুব হাই প্রেসার ধরো হয়ে গেল, তাহলে কি হবে, তাহলে তো এটা বাস্ট করে যেতে পারে বয়লার। হ্যাঁ, বয়লার বাস্ট করলে খুব ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে না। তো তার জন্য কি হবে, সেফটি ভালভ থাকলে উচ্চ তাপ, মানে চাপ যদি এর মধ্যে ডেভেলপ করে, সেফটি ভালভ ওপেন হয়ে, তাহলে সে ওই কিছু যে স্টিম এর মধ্যে যেটা প্রেসার ক্রিয়েট করছিল, সেটাকে রিলিজ করিয়ে দেবে। তার ফলে মানে যে অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা, সেটা কিন্তু থাকবে না। ঠিক আছে, তো এখানে দেখো, তার মানে এখানে আমাদের অ্যাকচুয়ালি আমরা ফুয়েল এবং এয়ার, এটাকে আমরা প্রবেশ করাচ্ছি, এবং তার মাধ্যমে স্টিমে কনভার্ট করছি ওয়াটারকে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ফ্লু গ্যাসও আউটপুট হিসাবে পেয়ে যাচ্ছি। মানে ফ্লু গ্যাস যেটা এর মধ্যে দিয়ে যাচ্ছিল, সেটা আবার বাইরে বেরিয়ে চলে আসছে। তো একবার দেখে নেওয়া যাক, এটা সংক্ষিপ্ত একটু ডেসক্রিপশন দেখে নেওয়া যাক। হট গ্যাসেস ফ্লো ইনসাইড দ্য টিউবস দ্যাট আর সাবমার্জড ইন ওয়াটার উইদিন আ সেল। মানে হট গ্যাস, হট গ্যাস মানে বুঝতেই পারছো ফ্লু গ্যাস,
সেগুলো কি করছে, ফ্লো ইনসাইড দ্য টিউবস, এবং সেই ফ্লো ইনসাইড দ্য টিউবস দ্যাট আর সাবমার্জড ইন ওয়াটার উইদিন এ শেল, মানে এই যে সেল, সেই সেলের মধ্যে যে ওয়াটার আছে, ওয়াটারের মধ্যে এই টিউবগুলো কিন্তু নিমজ্জিত আছে, তার জন্যই বলেছে সাবমার্জড ইন ওয়াটার, ঠিক আছে। এবং এই যে ফায়ার টিউব বয়লারের কিছু এক্সাম্পল আছে, যেরকম হচ্ছে লোকোমোটিভ বয়লার, কচরান বয়লার, ল্যাঙ্কাশায়ার বয়লার, এগুলো হচ্ছে কয়েকটা টাইপ অফ বয়লারের এক্সাম্পল। এগুলো ডিটেলস আমরা এখানে পড়বো না, কারণ এগুলো হচ্ছে তোমাদের মেকানিক্যালের টপিক, ঠিক আছে। তো এগুলোর ডিটেলসে আমাদের অতটা জানার দরকার নেই, বা এই সাবজেক্টে অন্তত দরকার নেই, কিন্তু আমরা এখানে কি আলোচনা করব, আমরা আলোচনা করতে চাই যে কিভাবে এই বয়লারের মাধ্যমে আমাদের যে পারপাসটা সার্ভ হচ্ছে, সেখানে কি কি পদ্ধতিতে আমরা এনার্জিকে কনজারভেশন করতে পারি, শক্তির অপচয় আমরা কিভাবে এখানে রোধ করতে পারি, মানে কম শক্তি কিভাবে খরচ করে বেশি আউটপুট পেতে পারি, সেগুলোই হচ্ছে আমাদের মুখ্য আলোচ্য বিষয়। এরপরে দেখো, এর মধ্যে কিছু কিছু পয়েন্টস আছে, যেরকম কি প্রেশার আপ টু অ্যাবাউট 10 বার, এর মধ্যে যে প্রেশার যেটা এটা উইথস্ট্যান্ড করতে পারে অ্যারাউন্ড হচ্ছে 10 বার, ঠিক আছে, এটার লিমিটেশন আছে। অ্যান্ড ইট ক্যান প্রডিউস আপ টু 14 টনস অফ স্টিম পার আওয়ার, এটার জেনারেল লিমিটেশন, এটা 14 টন স্টিম জেনারেট করতে পারে পার আওয়ারে জেনারেলি, ঠিক আছে। ইট মিট ওয়াইড অ্যান্ড সাডেন লোড, ইট ক্যান মিট ওয়াইড অ্যান্ড সাডেন লোড ফ্লাকচুয়েশনস, তোমরা দেখতে পাচ্ছ তো, লেখাগুলো পড়তে পারছো, ইট ক্যান মিট ওয়াইড অ্যান্ড সাডেন লোড ফ্লাকচুয়েশনস বিকজ অফ লার্জ ওয়াটার ভলিউম। কারণ দেখো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটার আছে, প্রচুর পরিমাণে ওয়াটার যদি থাকে তাহলে কি হবে, প্রচুর পরিমাণে ওয়াটার থাকার মানে সেখানে সম্ভাবনা আছে যে প্রচুর পরিমাণে স্টিমও উৎপাদন করা যাবে। এবার যদি কোনো কারণবশত আমার একটু উৎপাদনটা বাড়ানোর দরকার হয়, স্টিমটা আমরা মেনলি কী কাজে লাগাই, স্টিমটাকে দিয়ে তো আমরা টারবাইন ঘোরাবো, টারবাইন ঘুরিয়ে কী করব, ইলেকট্রিসিটি জেনারেট করবো। তো ধরো কোনো কারণবশত যতটা লোডের ডিমান্ড ছিল তার থেকে বেশি লোডের দরকার হয়ে পড়লো, মানে ইলেকট্রিক্যাল সার্কিটের লোড বেড়ে গেল, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে টারবাইনকে আরও বেশি পরিমাণে স্টিম দিয়ে ঘোরাতে হবে, মানে স্টিমের উৎপাদনটা বাড়াতে হবে। তাহলে স্টিমের উৎপাদন বাড়াতে গেলে আমাকে কী করতে হবে, এখান দিয়ে যে ফ্লু গ্যাসগুলো, যে স্টিমের ফ্লু গ্যাস আমরা আরও বেশি পরিমাণে পাঠাতে থাকবো, পাঠালেই কী হবে, আরও বেশি পরিমাণে ওয়াটার স্টিমে পরিণত হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, যেহেতু এখানে পুরোটাই প্রায় জলে, মানে জল ভর্তি আছে এই যে কন্টেনার, তার মানে এখানে জলের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, এবং জলের কোয়ান্টিটিটা বেশি থাকার জন্য কি হচ্ছে, এটা কিন্তু যদি কোনো সাডেনলি কোনো ফ্লাকচুয়েশন হয় লোডের, যার জন্য কিনা সাডেনলি আমাদের একটু বেশি পরিমাণে স্টিমের দরকার হয়ে পড়ে, সেটা এই ধরনের যে বয়লার আছে সেটা কিন্তু সাপ্লাই করে দিতে পারবে। এবং জেনারেলি মানে স্যার বলছেন ওই, হ্যাঁ স্যার বলছেন মানে ওই প্রাইম মুভার আউটপুটটা যদি বাড়াতে হয়, প্রাইম মুভারের ইনপুটটা, প্রাইম মুভারের ইনপুটটাকে যদি বাড়াতে হয়, তাহলে তো তার মানে স্টিমটাকে বেশি উৎপন্ন করতে হবে। এবার যেহেতু এখানে প্রচুর পরিমাণে জল আছে, অন্য আরেক ধরনের বয়লার আমি পড়াবো, সেটাতে দেখবে অতটা জলের অংশ কিন্তু নেই, ওটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এটাতে কিন্তু জল দেখো পুরোটাই ভর্তি, তার মধ্যে কয়েকটা টিউব আছে এখানে, ঠিক আছে। তার মানে কি জলের পরিমাণ অনেক যথেষ্ট বেশি আছে, যার ফলে কি হচ্ছে, সেই জলটা বাষ্পে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং বেশি বাষ্প দরকার হলে আমরা সেটা করতে পারি। এবং এর ক্যাপাসিটি জেনারেলি এইচপি, হর্স পাওয়ারে একে রিপ্রেজেন্ট করা হয়। তো এটা হয়ে গেল আমাদের কি ধরনের বয়লার, এটা হয়ে গেল ফায়ার টিউব বয়লার। এবং এরপরে আরেক ধরনের বয়লার আছে, যেটাকে বলা হচ্ছে কিনা ওয়াটার টিউব বয়লার। তো ওয়াটার টিউব বয়লারটা দেখো, এখানে কি হয়, আমি ডেসক্রিপশনটা একবার একটু দেখে নিই। ডেসক্রিপশনে বলছে দেখো, ওয়াটার টিউব বয়লারের মধ্যে ওয়াটার ফ্লোজ থ্রু দ্য টিউবস হুইচ আর সারাউন্ডেড বাই হট কম্বাসন গ্যাসেস ইন এ শেল, ঠিক আছে। এখানে ওয়াটারটা কিন্তু টিউবের মধ্যে দিয়ে ফ্লো করে, এবং সেটাকে সারাউন্ড করে থাকে কে, হট কম্বাসন গ্যাসেস। কিভাবে হয় একবার দেখে নেওয়া যাক। দেখো এখানে আর একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বেসিক ডায়াগ্রাম অফ এ ওয়াটার টিউব বয়লার। এখানে কি হচ্ছে দেখো, এখানে যে এটা হচ্ছে একটা কন্টেনার, যার মধ্যে এই কন্টেনারটা আমরা দেখতে পাচ্ছি, কন্টেনার যেটা একটা সিলিন্ড্রিক্যাল শেপের আছে, সেখানে কি আছে, জল আছে, ঠিক আছে। এবার হচ্ছে কি, এখান দিয়ে আমরা কি করছি, এখানে দেখো এই যে কতগুলো টিউবের মতো দেখতে পাচ্ছ, এই যে কতগুলো টিউব, এগুলোর মধ্যে দিয়ে কি হচ্ছে, আগেরটার যে টিউবগুলো ছিল তার মধ্যে দিয়ে কিন্তু ফ্লু গ্যাস পাস করছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু যে আমার টিউবগুলো আছে তার মধ্যে দিয়ে কিন্তু ফ্লু গ্যাস পাস করছে না, এর মধ্যে দিয়ে কিন্তু ওয়াটারই পাস করছে, জলই পাস করছে, তার জন্যই এর নাম কিন্তু ওয়াটার টিউব বয়লার। আগেরটার মধ্যে যেহেতু ফ্লু গ্যাস ছিল, তার জন্য সেটার নাম ছিল ফায়ার টিউব বয়লার, এবং যেহেতু এর মধ্যে দিয়ে ওয়াটার পাস করছে, তার জন্য এর নাম হচ্ছে
ওয়াটার টিউব বয়লার। এখানে কি হচ্ছে দেখো, এখানে একটা চেম্বার, সেই চেম্বারের মধ্যে এয়ার অ্যান্ড ফুয়েল ইনলেট প্রবেশ করানো হচ্ছে, এয়ার এবং ফুয়েল এখানে প্রবেশ করানো হচ্ছে। তার ফলে কি হবে, সেই যে ফুয়েলটা আছে, যে জ্বালানিটা আছে, এয়ারের উপস্থিতিতে কি হবে, এয়ারের উপস্থিতিতে সেই জ্বালানিটা অক্সিডাইজড হবে এবং এখানে একটা আগুন জ্বলবে এবং যে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ উৎপন্ন হওয়ার ফলে কি হবে, এখানে যে ওয়াটারটা এর মধ্যে দিয়ে ফ্লো করছিল, সেই ওয়াটারটা কিন্তু গরম হবে এবং গরম হয়ে দেখো তোমরা এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এখানে এই যে নীল রঙের যে অংশ একটা তীর চিহ্ন আছে, নীল রঙের তীর চিহ্নটা বোঝাচ্ছে যে ওয়াটার এখানে ঢুকছে, ওয়াটার ঢুকে এখান দিয়ে আসছে এবং এখানেও নীল আছে, নীল মানে কি ঠান্ডা, ঠান্ডা জল। যখনই এটা এই টিউবের অংশগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু এখানটা কম্বাসেন চেম্বার, কম্বাসেন চেম্বার মানে এখানে উচ্চ তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপের ফলে কি হচ্ছে, সেই যে ওয়াটার টিউবের মধ্যে থাকা যে ওয়াটারটা, সেটা কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে এবং গরম হয়ে কিন্তু সেটা স্টিমে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে এবং এই যে লাল রঙের অংশ দিয়ে দেখানো হচ্ছে, এটা কিন্তু বাষ্পে পরিণত হওয়া যে অংশ, সেটা আবার এদিক দিয়ে গিয়ে স্টিম আউটলেট দিয়ে নির্গত হয়ে যাচ্ছে। এবং এই যে নীল রঙের অংশ, এটা দিয়ে কি ঢুকছে, এটা অ্যাকচুয়ালি দেখানো হয়েছে তীর চিহ্ন দিয়ে, যে এয়ার অ্যান্ড ফুয়েল ইনলেট এটা আসছে এবং এখানে যে এয়ারটা কি হচ্ছে, অক্সিডাইজ করছে ফুয়েলটাকে এবং তার ফলে অক্সিডেশনের ফলে তো একটা গ্যাস উৎপন্ন হবে, সেই গ্যাসটাকে আমরা কি বলি, ফ্লু গ্যাস বলি। সেই ফ্লু গ্যাসটা অবশ্যই গরম হবে এবং সেই যে ফ্লু গ্যাস, এটাকেও এই দেখো এই যে তীর চিহ্ন, লাল রঙের তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এই ফ্লু গ্যাসটা আবার এদিক দিয়ে একটা আউটলেট দিয়ে বাইরে বার হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল এখানে আমরা দু ধরনের বয়লারের কথা পড়লাম। প্রথম যেটা পড়েছিলাম সেটা ছিল ফায়ার টিউব বয়লার, সেখানে টিউবের মধ্যে ফ্লু গ্যাস ফ্লো করেছিল, কিন্তু এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে কি ওয়াটার টিউব বয়লার, যেখানে যে টিউবগুলো আছে তার মধ্যে কিন্তু ওয়াটার ফ্লো করছে, তার জন্য এর নাম হচ্ছে ওয়াটার টিউব বয়লার। দু ধরনের বয়লার আছে। তো ওয়াটার টিউব বয়লারের যে ডেসক্রিপশন সেটা আমরা একটু দেখে নিই। ওয়াটার ফ্লোজ থ্রু দ্য টিউবস, যেটা দেখতেই পেলে, হুইচ আর সারাউন্ডেড বাই হট কম্বাশন গ্যাসেস ইন এ শেল, শেল মানে হচ্ছে যে কন্টেনারটার মধ্যে আছে সেটা। নেক্সট হচ্ছে কি ইউজুয়ালি রেটেড ইন টনস অফ স্টিম পার আওয়ার, এটাতে যে এর ক্যাপাসিটি সেটাকে হচ্ছে টনস অফ স্টিম পার আওয়ারে রিপ্রেজেন্ট করা হয় এবং এটা জেনারেলি হাই প্রেশার সিস্টেম, যেখানে প্রচুর পরিমাণে প্রেশার উইথস্ট্যান্ড করতে হয়, সেখানে এই ধরনের বয়লার ইউজ করা হয় এবং এর ক্যাপাসিটি কিন্তু বেশি হয়। যেটা আমরা ফায়ার টিউবের দেখেছিলাম, ফায়ার টিউবের থেকে কিন্তু এর ক্যাপাসিটি অনেকটাই বেশি, মানে বড় বড় যে পাওয়ার প্ল্যান্ট সেখানে কিন্তু ওয়াটার টিউব ইউজ করতে হবে। তাহলে দু ধরনের, স্যার এটা কেন হচ্ছে, হ্যাঁ বলো। বলছি স্যার ওই ওয়াটার টিউবের ক্ষেত্রে ক্যাপাসিটি হাই কেন হচ্ছে? ওখানে তো পুরো যে ওই ছবিটা বের করুন ওই ফায়ার টিউবের, হুম, এই যে স্যার এটা তো ওয়াটার টিউব, এটা ধরুন ওই সরু সরু যে ওই পাইপগুলো আছে ওর মধ্যে দিয়ে জলটা যাচ্ছে, তো তাহলে তো এইখানের থেকে তো মনে হচ্ছে যে ওইখানেই বেশি হিটটা বেশি তৈরি হবে, না মানে ওখানে হিট হয়ে তো ওখানেই প্রেসারটা তৈরি হবে। হ্যাঁ, ওখানে হিটটা বেশি তৈরি হবে অবশ্যই, কিন্তু মানে একটা ফ্লু গ্যাসের মানে ওখানে হচ্ছে হঠাৎ করে যদি তোমার স্টিম উৎপন্ন বেশি করার দরকার হয়, সাডেন লোড ফ্লাকচুয়েশন, সেটাকে ওভারকাম করবার জন্য ওটা তাড়াতাড়ি করতে পারবে, কিন্তু বেশি কোয়ান্টিটিতে করতে গেলে বেশি কোয়ান্টিটিটা কিন্তু ওটা করতে পারবে না। বেশি কোয়ান্টিটিতে করবার জন্য কিন্তু ওয়াটার টিউবই ইউজ করতে হবে। মানে এই যে ফ্লু গ্যাস, এই ফ্লু গ্যাসের মাধ্যমে যে মানে এর যে ক্যাপাসিটি, মানে ধরো সব ধরনের যে মানে অ্যাপ্লায়েন্স, সব অ্যাপ্লায়েন্স তো সেম রেটিংয়ের জন্য ডিজাইন হয় না, না মানে এখানে কি হবে, এখানে হচ্ছে তো হয়তো হাই প্রেশার প্রচুর পরিমাণে ডেভেলপ হয়ে যাবে, প্রচুর পরিমাণে যদি প্রেশার ডেভেলপ হয়ে যায় তাহলে কি হবে, মানে এখানে সম্ভাবনা থাকছে না এটা সেফটি ভালভ অপারেট হয়ে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং তার জন্য কি হবে, এখানে বেশি আমরা দিতে পারি, বেশি জেনারেট করতে গেলে কি করতে হবে, এই যে কন্টেনারটা আছে এটাকে অনেক সাইজে বড় করতে হবে, তাই না? বেশি সাইজে যদি বড় করা হয় এবং এক্ষেত্রে সম্ভাবনা বেশি যে এখানে হাই প্রেশারের মধ্যে প্রচুর পরিমাণে ডেভেলপ করবে এবং হাই প্রেশার হয়ে গেলেই কিন্তু সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে যায় এবং সেটা কিন্তু ডিজায়ারেবল আদৌ নয়। তো যে কারণে এটা কিন্তু মানে প্রচুর পরিমাণে যেখানে জেনারেট করতে হবে স্টিম, সেখানে কিন্তু এটা কাজ করতে পারবে না। মানে যদি হঠাৎ করে বেশি জেনারেট করতে হয়, সাডেনলি একটু যদি আমরা ফ্লু গ্যাস এখানে বাড়িয়ে দিই, তাহলে কম সময়ের জন্য এটা কিন্তু বেশি লোড নিয়ে নিতে পারবে, সেটা ঠিক আছে। কিন্তু কন্টিনিউয়াসলি রান করবার জন্য যতটা আমাদের মানে পাওয়ার প্ল্যান্ট যেরকম আমরা দেখি সেখানে প্রচুর পরিমাণে জেনারেট করতে হয় স্টিম, সেখানে যে কন্টিনিউয়াস যে লোড সেটাকে সাপ্লাই করবার মতো অতটা ক্যাপাসিটি কিন্তু এখানে থাকবে না, কারণ এটা হচ্ছে অতটা হাই প্রেশার উইথস্ট্যান্ড করতে পারে। এটাই হচ্ছে মেন রিজন যে এটা হচ্ছে কম রেটিংয়ের জন্য ডিজাইন থাকে। অন্যদিকে যে ওয়াটার টিউব, এর ক্ষেত্রে কিন্তু এর প্রেশার যে উইথস্ট্যান্ড করার যে ক্ষমতা,
সেটা অনেকটা তুলনামূলকভাবে বেশি হয়, এবং ওয়াটার মানে এর যে প্রেশার উইথস্ট্যান্ড করার ক্ষমতা বেশির জন্য এটাকে এর ক্যাপাসিটি বেশি হয়। ঠিক আছে, তো এরপরে দেখো, তো আমরা দু ধরনের বয়লারের কথা পড়লাম এক্সাম্পল হিসাবে, ব্যাবকক এবং স্যার উইলকক্স। বলো। স্যার হ্যাঁ বলো। বলছি ওই একটা ইউজুয়ালি রেটেড ইন টনস অফ স্টিম পার আওয়ার, ওটা মানে ওটা কিসের রেটিং? মানে কত টন, ঠিক আছে, এই যে স্টিম তৈরি হচ্ছে না, এর মানে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, কতটা স্টিম এখান থেকে তৈরি হচ্ছে, এখান দিয়ে যে স্টিমটা বাইরে বেরিয়ে আসছে সেটা কত টন স্টিম 1 ঘন্টায় তৈরি হলো, সেইভাবে ওটাকে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, টন মানে একটা স্টিমটা ওজনের, ওয়েট করা যাবে? মানে ওজন মানে কি, এবার স্টিম কতটা আয়তন সেটা তো জানো, স্টিমের আয়তনটা তো জানো। ঠিক আছে, মানে এই যে কন্টেনারের আয়তন সেটা যদি আমাদের জানা থাকে, ঠিক আছে, কন্টেনারের যে আয়তন সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে এর মধ্যে কতটা স্টিম তৈরি হচ্ছে তার ভলিউমটা নিশ্চয়ই জানবো, এবং স্টিমের যে ভলিউম, যে সেইটাকে যদি আমরা তার ঘনত্ব দিয়ে গুণ করে দিই, ডেনসিটি তো জানি আমরা স্টিমের, সেই ডেনসিটি দিয়ে গুণ করলেই আমরা ওজন পেয়ে যাবো না। তো এইভাবে করা হয় এটাকে, মানে এর যে ভলিউম সেটাকে ক্যালকুলেট করা হয়, ভলিউমটাকে ওয়েট দিয়ে গুণ করলে, সরি ডেনসিটি দিয়ে গুণ করলে আমরা তার মাস, বা অ্যাকচুয়ালি এখানে মাস আর ওয়েট মানে সিনোনিমাসই বলা যেতে পারে, তো সেটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো, এবার হচ্ছে আমাদের যে অ্যাক্সেসরিজ অফ বয়লার, মানে একটা বয়লারের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে। শুধু কি বয়লার থাকলে কি হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও কিছু অ্যাসোসিয়েটেড কিছু কম্পোনেন্ট অবশ্যই বয়লারের সঙ্গে থাকতে হবে, যেটা কিনা তোমরা যখন পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়েছো, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা এই পার্টসগুলো অবশ্যই পড়েছো। দেখো, একটা বয়লারের অ্যাক্সেসরিজের মধ্যে কি কি আছে, একটা বয়লার এখানে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে দেখানো হয়েছে, এছাড়াও কিন্তু এখানে এখানে আছে কি একটা সুপার হিটার, একটা সুপার হিটার আছে, এখানে আছে কি একটা ইকোনমাইজার, এটা একটা কম্পোনেন্ট, আরেকটা কম্পোনেন্ট কি আছে, এয়ার প্রিহিটার, এটা একটা কম্পোনেন্ট এয়ার প্রিহিটার, আরেকটা কম্পোনেন্ট কি আছে, এই যে একটা পাম্প দেখানো হয়েছে এটাকে বলা হচ্ছে ফিড ওয়াটার পাম্প। তার মানে শুধু বয়লার একা থাকে না, বয়লারের সাথে সাথে কিছু অ্যাক্সেসরি কিন্তু অবশ্যই থাকে, এবং সেই অ্যাক্সেসরিগুলো কি কি, সুপার হিটার, ইকোনমাইজার, এয়ার প্রিহিটার অ্যান্ড ফিড ওয়াটার পাম্প। ঠিক আছে, তো একবার দেখে নেওয়া যাক মানে এই যে কম্পোনেন্টগুলো মিলেমিশে কিভাবে এই প্রসেসটা কমপ্লিট হচ্ছে, বয়লারের যে প্রসেস সেটা কিভাবে কমপ্লিট হচ্ছে। তো দেখো, আমরা ফিড ওয়াটার পাম্প থেকে শুরু করছি। ঠিক আছে, ফিড ওয়াটার পাম্প থেকে আমরা একটা পাম্পের মাধ্যমে জলকে ইকোনমাইজারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। ইকোনমাইজারের মধ্যে দিয়ে নিয়ে গেলে কি হয়, ইকোনমাইজার বেসিক্যালি হচ্ছে হিট করে, হিটটা কিভাবে আসছে সেটা আমি পরে বলছি। ইকোনমাইজারের মধ্যে দিয়ে নিয়ে এসে আমরা এই যে ওয়াটার, এই ওয়াটারটা মানে কি হচ্ছে, এই যে ফিড ওয়াটার পাম্প সেই যে জলটা আসছে সেই জলটা তো ঠান্ডা জল, সেটাকে আমরা ইকোনমাইজারের মধ্যে নিয়ে গেলে সেটা একটু গরম হয়ে গেল, সেই যে গরম জল সেটাকে আমরা বয়লারের মধ্যে প্রবেশ করালাম। বয়লারের মধ্যে আমরা জল প্রবেশ করালাম কিসের জন্য, সেটাকে স্টিমে পরিণত করবার জন্য। এবার যে স্টিমে পরিণত করব তার জন্য তো বয়লারের মধ্যে এয়ার এবং ফুয়েল মিক্সচারও ইনজেক্ট করতে হবে। তো বয়লারের ফুয়েলটা আমরা এখানে শো করিনি, খালি এয়ারটা কিভাবে আসছে সেটাও দেখে নেওয়া যাক। দেখো, এখান দিয়ে যে ন্যাচারাল এয়ার সেটাকে নেওয়া হচ্ছে, এয়ারটা আসছে প্রথমে কোথায় যাচ্ছে, প্রথমে হচ্ছে এয়ার প্রিহিটারের মধ্যে দিয়ে আসছে। এয়ার প্রিহিটারটা কি সেটাও আমি একটু পরে আসছি। এয়ার প্রিহিটারের মধ্যে দিয়ে আসছে, সেই এয়ারটা এয়ার প্রিহিটারের মধ্যে দিয়ে আসার ফলে একটু গরম হয়ে যাচ্ছে, মানে এখানে যে এয়ারটা ছিল সেটা ঠান্ডা ছিল, এটা ছিল ঠান্ডা, কিন্তু এখানে যেটা এলো সেটা হচ্ছে তুলনামূলকভাবে একটু গরম হলো। সেই গরম যে এয়ার সেটাকে আমরা বয়লারের মধ্যে প্রবেশ করালাম। বয়লারের মধ্যে প্রবেশ করিয়ে কি হবে, এয়ারের মাধ্যমে আমরা যে ফুয়েলটা আছে সেই ফুয়েলকে অক্সিডাইজ করব। অক্সিডাইজ করলে কি হবে, এখানে যে ওয়াটারটা গেছে ফিড ওয়াটার পাম্পের মাধ্যমে, যে ওয়াটারটা এর মধ্যে ফিড করা হয়েছে সেটা কিন্তু গরম হয়ে যাবে। গরম হলে কি হবে, সেই ওয়াটারটা গরম হয়ে স্টিমে পরিণত হবে। স্টিমটা দেখো এখান থেকে কোথায় যাচ্ছে, স্টিমটা চলে যাচ্ছে সুপার হিটারের মধ্যে, সুপার হিটারের মধ্যে স্টিমও চলে যাচ্ছে, এবং সাথে সাথে এখানে যে এয়ার আমরা প্রবেশ করিয়েছিলাম, যেটা কিনা বয়লারের মধ্যেকার যে ফুয়েল সেটাকে অক্সিডাইজ করেছিল, সেই ফুয়েলকে অক্সিডাইজ করবার ফলে তো একটা মানে গ্যাস উৎপন্ন হবে, অক্সিডেশনের ফলে যে গ্যাস উৎপন্ন হবে সেটাকে আমরা বলি ফ্লু গ্যাস। সেই ফ্লু গ্যাসটা এখান থেকে নির্গত হচ্ছে, সেটাকেও আমরা সুপার হিটারের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিচ্ছি। এবার সুপার হিটারে কি হয়, সেটা আরও গরম হচ্ছে, আরও গরম হয়ে এখানে যে স্টিমটা তৈরি হয়েছিল সেটাকে আরও গরম করা হলো, এবং সেই আরও গরম হওয়া স্টিমটাকে আমরা ফাইনালি ইঞ্জিনে পাঠাচ্ছি। ইঞ্জিন অথবা যেখানে আমরা কাজে লাগাতে চাইছি, যে জায়গাতে আমরা স্টিমকে কাজে লাগাতে চাইছি সেখানেই আমরা এটাকে পাঠিয়ে দিচ্ছি। পাওয়ার প্ল্যান্ট হলে আমরা ওটাকে টারবাইনের ওখানে পাঠিয়ে দিচ্ছি।
তো বেসিক্যালি এখান থেকে আমার স্টিমটা কাজে লেগে গেল। অন্যদিকে যে ফ্লু গ্যাসটা পাওয়া গেছিলো সেটাকে সুপার হিটারের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সেটাকে আরও গরম করা হলো, এবং সেই যে ফ্লু গ্যাস সেটাকে পাঠানো হলো কোথায় না ইকোনোমাইজারে। ইকোনোমাইজার কথাটা দেখো, এর মধ্যে ইকোনমি কথাটা লুকিয়ে আছে। ইকোনমি মানে কি, এর মধ্যে একটা ইকোনমিক্যাল ব্যাপার আছে, যে আমরা এখান দিয়ে যে ফ্লু গ্যাসটা নির্গত হচ্ছে সেই গ্যাসটা ইন জেনারেল আমাদের কোনো কাজে লাগার কথা নয়, কিন্তু সেই গ্যাসটা তো একটা গরম গ্যাস, তাহলে গ্যাসের মধ্যে কিছু তাপ শক্তি নিশ্চয়ই সঞ্চিত আছে। সেই তাপ শক্তিকে আমরা কোনোভাবে যদি কাজে লাগাই, তার জন্য কিন্তু ইকোনোমাইজারটা ব্যবহার করা হয়েছে। এই ইকোনোমাইজার কি করছে, ইকোনোমাইজারের মাধ্যমে এই যে ফ্লু গ্যাসের মধ্যে থাকা যে তাপ শক্তি সেটাকে আমরা সেটাকে আমরা রিকভার করতে পারছি। কিভাবে রিকভার করছি দেখো, এখানে আমি আগেই বলেছিলাম ফিড ওয়াটার পাম্পের মাধ্যমে যে ওয়াটারটা নেওয়া হচ্ছে সেটাকে ইকোনোমাইজারের মধ্যে দিয়ে পাঠানো হয়। ইকোনোমাইজারের মধ্যে পাঠালে কি হয়, এই ফ্লু গ্যাসের মধ্যে থাকা যে তাপ সেটা ট্রান্সফার হয়ে যায় ফিড ওয়াটার পাম্পের মাধ্যমে নেওয়া যে ওয়াটার, তার মধ্যে কি হয়, ট্রান্সফার হলে কি হবে, ওয়াটারটা গরম হয়ে গেল এবং ফ্লু গ্যাসের তাপমাত্রাটা একটু কমে গেল। এবং তা সত্ত্বেও পুরোপুরিভাবে তো ঠান্ডা হয়ে যায় না, তার মধ্যে তারপরেও কিছুটা পরিমাণে তাপ শক্তি কিন্তু সঞ্চিত অবস্থাতেই থেকে যায়। এবং সেই যে ফ্লু গ্যাস সেটাকে আমরা আবার কোথায় পাঠাচ্ছি, সেটাকে আমরা এয়ার প্রিহিটারের মধ্যে পাঠাচ্ছি। এয়ার প্রিহিটারও সিমিলার টাইপ। এই যে ইকোনোমাইজারটা হচ্ছে ফর হিট ট্রান্সফার বিটুইন ফ্লু গ্যাস অ্যান্ড ওয়াটার। এটা ওয়াটার এবং ফ্লু গ্যাসের মধ্যে হিট ট্রান্সফারের জন্য করা হয়েছিল। অন্যদিকে এই ফ্লু গ্যাস যেটা আছে, সেই ফ্লু গ্যাসের যে তাপ সেটাকে আমরা যে এয়ারটাকে এই বয়লারের মধ্যে আমাকে অক্সিডেশনের জন্য ফিড করতে হচ্ছে, সেই এয়ারের মধ্যে আমরা সেই হিটটাকে কিছুটা ট্রান্সফার করে দিচ্ছি। এটা কোথায় করছি না, এই এয়ার প্রিহিটারের মধ্যে করছি। এই ফ্লু গ্যাসের মধ্যে থাকা তাপকে আমরা যে এয়ারটাকে আমরা ঢোকাচ্ছি সেই এয়ারটার মধ্যে কিছুটা পরিমাণে তাপটাকে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এই যে এয়ারটা যেটা কিনা আমার বয়লারে চলে যাচ্ছে, সেই এয়ারটার মধ্যে কিছুটা পরিমাণে তাপ শক্তি জমা হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, এখানে আমার বয়লারে ওটাকে কম গরম করার দরকার হবে। যদি এর মধ্যে অলরেডি কিছুটা তাপ থেকে যায় তাহলে তো বয়লারে আমার শক্তির পরিমাণ কম লাগবে, তো একদিক থেকে এটাতে আমার এনার্জি কিন্তু কনজারভেশন হবে। এবং ফাইনালি দেখো, এয়ার প্রিহিটার থেকে যে ফ্লু গ্যাসটা বার হচ্ছে সেটাকে আমরা চিমনির মাধ্যমে বাইরে বার করে দিচ্ছি। তো এটাই হচ্ছে মেনলি বয়লারের সাথে সাথে কিছু কিছু অ্যাক্সেসরিজ থাকে, কিছু রিলেটেড কম্পোনেন্টস থাকছে, সেইগুলো কি আমরা বললাম। তো প্রথমত হচ্ছে সুপার হিটার, ইকোনোমাইজার, এয়ার প্রিহিটার অ্যান্ড ফিড ওয়াটার পাম্প। তো নেক্সট আমরা এগুলোর একটু ডিটেল পড়ে নেব কি আছে। দেখো এখানে ফিড পাম্প, এটার কি কাজ, ইট ইজ ইউজড টু ডেলিভার ওয়াটার ইন দ্য বয়লার। এটার কাজ হচ্ছে বয়লারের মধ্যে ওয়াটারকে ডেলিভার করা। এ ফিড পাম্প মে বি সেন্ট্রিফিউগাল টাইপ। পাম্প দু ধরনের হয়, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল আর একটা হচ্ছে রেসিপ্রোকেটিং, ঠিক আছে। তো এটা হচ্ছে সেন্ট্রিফিউগালও হতে পারে অথবা এটা কিন্তু রেসিপ্রোকেটিং টাইপেরও হতে পারে। জেনারেলি এখানে ডাবল অ্যাক্টিং টাইপ রেসিপ্রোকেটিং টাইপ পাম্প ইউজ করা হয় ফিড পাম্প হিসাবে। নেক্সট দেখো সুপার হিটারের কাজটা কি আমরা একবার দেখে নিই ছবিটা। সুপার হিটার কোথায় ছিল, বয়লার থেকে যে স্টিম এবং গ্যাস এসেছিল সেটাকে সুপার হিটারের মধ্যে আরও হিট করা হয়েছিল। তো একবার দেখে নেওয়া যাক এর পারপাসটা কি। মানে এটা দেখো, ইটস পারপাস ইজ টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য স্ট্যান্ডার্ড স্টিম উইদাউট রেইজিং দ্য প্রেশার। মানে প্রেশারের পরিবর্তন না ঘটিয়ে এই যে স্টিমটা এসেছিল বয়লার থেকে, সেই স্টিমটাকে আরও তার তাপমাত্রাকে বৃদ্ধি করে দেওয়াটা, এটাই হলো কিন্তু এই সুপার হিটারের কাজ। এবার স্যাচুরেটেড বলছে কেন, স্যাচুরেটেড কথাটা কোথায়, আচ্ছা স্যাচুরেটেড মানে হচ্ছে তোমার সম্পৃক্ত হয়ে গেছে না, ওটা তোমার ওর মধ্যে তো আর স্টিমের মধ্যে তো আর অন্য কিছু নেই, একদম প্রপারলি ওর মধ্যে 100% স্টিমই আছে। মানে স্যাচুরেটেড সম্পৃক্ত হয়ে গেছে, যে জিনিসটা আসছে সেটাকে সেই জন্যই স্যাচুরেটেড বলছে। তো এক্ষেত্রে দেখো, এর সুপার হিটারের যে অ্যাডভান্টেজগুলো কি, স্টিম কনজামশন অফ দ্য ইঞ্জিন ইজ রিডিউসড। মানে একটা ইঞ্জিনের ইঞ্জিনে কোথায় হচ্ছে, এই যে স্টিম সুপার হিটার থেকে যেটা বেরোচ্ছে সেটা আমার ইঞ্জিনে যাচ্ছে। ইঞ্জিন মানে যেখানে আমরা ওটাকে ইউটিলাইজ করছি, এই স্টিমটাকে কাজে লাগাচ্ছি। এবার মনে করে দেখো, যদি আমরা স্টিমটাকে কম গরম করি তাহলে কি হবে, কম গরম হলে তো আমার সেক্ষেত্রে কী হবে, বেশি পরিমাণে স্টিমের দরকার হয়ে পড়বে। কিন্তু যদি আমরা সেক্ষেত্রে সেটাকে বেশি গরম করি তাহলে স্টিমের পরিমাণটা কম লাগবে, কারণ তাপ শক্তির পরিমাণটা যদি স্থির থাকে, আমাদের যদি মাস বেশি হয় স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু
কী হবে, যদি আমাদের তার মধ্যে যে অ্যামাউন্ট অফ হিট যদি কম হয় তাহলে মাস কম রাখলেও চলবে, মানে কম অ্যামাউন্ট অফ স্টিম হলেই কিন্তু আমাদের কাজ চলে যাবে, ইঞ্জিনের পারপাসটা সার্ভ হয়ে যাবে। তাহলে দেখো সুপার হিটারের মাধ্যমে আমরা কি করছি, অ্যাকচুয়ালি স্টিমটাকে আরও বেশি পরিমাণে হিট করে দিচ্ছি। হিট করলে আমার স্টিমের যে কনজামশন, যতটা আমার কনজিউম হচ্ছিল স্টিম, তার পরিমাণটা কিন্তু কমে গেল। অন্যদিকে লসেস ডিউ টু কনডেনসেশন ইন দ্য সিলিন্ডার্স অ্যান্ড দ্য স্টিম পাইপস আর রিডিউসড। মানে কনডেনসেশন মানে কি, এই যে স্টিমটা আছে না, এই যে পাইপের মধ্যে দিয়ে আসছিল বা সিলিন্ডারের মধ্যে দিয়ে যাচ্ছিল বা স্টিম পাইপের মধ্যে, এগুলো তো অ্যাকচুয়ালি পাইপ লাইনের মধ্যে দিয়ে যায়। তাহলে কি হয়, যখনই একটু এটা তাপমাত্রাটা যদি একটু কমে যায় তাহলে কি সম্ভাবনা থাকে, তাপমাত্রা কমে গেলে স্টিমটা পুনরায় ঘনীভূত হয়ে যাবে, ঘনীভূত হয়ে আবার জলে পরিণত হয়ে যেতে পারে। কিন্তু যদি তাকে আমরা বেশি গরম করে দিই তাহলে আর তার জলে ঘনীভূত হয়ে জলে পরিণত হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তাহলে কি হচ্ছে, সুবিধাটা কি হচ্ছে, লসেস ডিউ টু কনডেনসেশন, মানে স্টিমটা যে ঘনীভূত হয়ে যেত তাহলে তো কিছুটা আমাদের পরিমাণে স্টিমের লস হয়ে যেত, সেই লসটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারছি সুপার হিটার ইউজ করছি বলে। ঠিক আছে, অ্যান্ড এফিসিয়েন্সি অফ দ্য স্টিম পাম্প ইজ ইনক্রিজড। স্বাভাবিকভাবে এফিসিয়েন্সি মানে কতটা পরিমাণে আমরা আউটপুট পাচ্ছি এবং কতটা ইনপুট আমরা স্টিমে পাইপ পাম্পের মধ্যে ইনপুট দিচ্ছি। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, যদি আমাদের সুপার হিটার ইউজ না করতাম সেক্ষেত্রে তো কিছু পরিমাণ স্টিম ঘনীভূত হয়ে যেত, ঘনীভূত হয়ে যাওয়ার জন্য আমাদের এফিসিয়েন্সিটা কী হতো, কমে যেত। কিন্তু যেহেতু আমরা সুপার হিটারের ক্ষেত্রে ব্যবহার করছি, তো তাহলে কি হচ্ছে, ওই যে এফিসিয়েন্সি যেটা মানে আউটপুট বা ইনপুটের যে রেশিও, সেটা কিন্তু বেশি থাকছে। তো এফিসিয়েন্সি অফ দ্য স্টিম পাম্প কীভাবে ইমপ্রুভ করা হচ্ছে, সুপার হিটারকে ইউজ করে করা হচ্ছে। তো নেক্সট যে অ্যাক্সেসরিটা ছিল, সেই অ্যাক্সেসরিজের নাম ছিল ইকোনোমাইজার। ইকোনোমাইজারটা কোথায় ছিল একবার দেখে নেওয়া যাক। ইকোনোমাইজার দেখো, সুপার হিটার থেকে বেরিয়ে আসা যে ফ্লু গ্যাস, তাকে ইকোনোমাইজারের মধ্যে সেন্ড করা হচ্ছিল এবং সেই ইকোনোমাইজারের মধ্যে এই ফিড ওয়াটার পাম্পের মাধ্যমে নেওয়া যে ওয়াটার, সেটাকে গরম করা হচ্ছিল। তো দেখে নেওয়া যাক এখানে এর কাজটা কি হচ্ছে। ইকোনোমাইজার ইজ এ ডিভাইস হুইচ ইজ ইউজড টু হিট দ্য ফিড ওয়াটার বাই ইউটিলাইজিং দ্য হিট ইন দ্য এক্সস্ট ফ্লু গ্যাস বিফোর লিভিং থ্রু দ্য চিমনি। মানে যে ফ্লু গ্যাসটা ছিল, যে ফ্লু গ্যাসটা আমার এখানে বয়লারের মধ্যে কম্বাশনের ফলে উৎপন্ন হচ্ছিল, এমনি যদি আমরা সুপার হিটারের মধ্যে দিয়ে পাঠিয়ে তাকে এমনি যদি চিমনি দিয়ে ছেড়ে দিতাম তাহলেও তো আমাদের কিছু ক্ষতি ছিল না। কিন্তু আমরা করছি কি, আমরা অ্যাকচুয়ালি ফ্লু গ্যাসের মধ্যে থাকা যে তাপ শক্তি, সেটাকে কাজে লাগাতে চাইছি এবং সেটা কিভাবে কাজে লাগাচ্ছি, ইকোনোমাইজারের মাধ্যমে কাজে লাগাচ্ছি। তো তার জন্যই বলেছি ইকোনোমাইজার হচ্ছে এমন একটা যন্ত্র যার মাধ্যমে আমরা ফিড ওয়াটার যেটা পাম্প আছে তার মাধ্যমে যে ওয়াটারটাকে নিচ্ছি, সেই ওয়াটারকে হিট করার কাজে কাকে ব্যবহার করছি না, এক্সজস্ট যে ফ্লু গ্যাস যেটা চিমনি দিয়ে নর্মালি বেরিয়ে যায়, সেই এক্সজস্ট ফ্লু গ্যাসের মধ্যে থাকা তাপ শক্তিকে ব্যবহার করছি এবং এইভাবে আমরা কিছুটা এনার্জি সেভিং করছি। কিভাবে, অ্যাডভান্টেজগুলো দেখে নেওয়া যাক। দেয়ার ইজ অ্যাবাউট 15 to 20% কোল সেভিং, মানে কয়লার খরচটা আমাদের 15 থেকে 20% কমে যাচ্ছে। কয়লার খরচটা 15 থেকে 20% কেন কমছে, কারণ হচ্ছে কি, যদি আমাদের মানে এই ফিড ওয়াটারকে আমরা কোনোভাবে গরম না করতাম, ফিড ওয়াটার যেটা পাম্প আছে তার মাধ্যমে যে জলটা পাচ্ছি, সেই জলটাকে আগে গরম না করে যদি সরাসরি আমরা বয়লারে পাঠিয়ে দিতাম তাহলেও তো হতো, কিন্তু সেক্ষেত্রে কি হতো, বয়লারের মধ্যে আমাকে আরও বেশি পরিমাণে তাকে উত্তপ্ত করতে হতো। তার মানে কি, বয়লারে আমাকে আরও বেশি পরিমাণে ফুয়েল দিতে হতো। ফুয়েল মানে কি, কয়লা, বেশি পরিমাণে আমার কয়লা লাগতো। কিন্তু যেহেতু আমরা এক্ষেত্রে কি করছি, ইকোনোমাইজারের মধ্যে আগে পাঠিয়ে দিচ্ছি, তার জন্য অলরেডি তার মধ্যে কিছুটা পরিমাণে হিট জমা হয়ে যাচ্ছে এবং তার জন্য কি হচ্ছে, বয়লারে কিন্তু আমাকে কম পরিমাণে জ্বালানি দিতে হচ্ছে এবং এইভাবে বলা হচ্ছে যে দেয়ার ইজ অ্যাবাউট 15 থেকে 20% কোল সেভিং হচ্ছে। ঠিক আছে, নেক্সট অ্যাডভান্টেজ কি, ইট ইনক্রিজেস দ্য স্টিম রেইজিং ক্যাপাসিটি অফ দ্য বয়লার। স্বাভাবিকভাবে একটা বয়লারে যদি আমরা অলরেডি হিট করে ওয়াটারকে পাঠাই তো তার স্টিম জেনারেশন ক্যাপাসিটিটা তো অবশ্যই বৃদ্ধি পাবে। যদি আমরা হিট না করে পাঠাতাম তাহলে যত পরিমাণে স্টিম উৎপন্ন করতে পারতো একটা নির্দিষ্ট সময়ে, তার থেকে বেশি পরিমাণে স্টিম সে অবশ্যই উৎপন্ন করতে পারবে সেই একই সময়ে। কেন না, অলরেডি তাকে আমরা হিট করে পাঠাচ্ছি তাই। নেক্সট, it prevents the formation of scale in the boiler water tubes because scale now formed on the economizer tubes which can be easily removed. দেখো, যদি আমরা এই যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটাকে ডাইরেক্টলি আমরা যদি কোনো রকম উত্তপ্ত না করে বয়লারে পাঠাতাম,
বয়লারের মধ্যে কি আছে, ওয়াটার টিউব আছে। এবার হচ্ছে যদি জলটা একটু ঠান্ডা জল থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু যে স্কেল ফর্মেশন, স্কেল মানে সিমিলার টু হচ্ছে রাস্ট, ঠিক আছে, এরকম যে আস্তরণ পড়ে পাইপের গায়ে সেটাকে আমরা বলছি স্কেল। এবার গরম জল হলে স্বাভাবিকভাবে কি হয়, তার মধ্যে স্কেল ফর্মেশনটা হয় না, কিন্তু যদি ঠান্ডা জল হয় তাহলে কিন্তু স্কেল ফর্মেশন খুব তাড়াতাড়ি হয়। এবার দেখো একটা বয়লারের যে ওয়াটার টিউব আছে, অলরেডি তোমরা ওয়াটার টিউব বয়লার দেখেছো, ওয়াটার টিউব বয়লারটা আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে ওয়াটারের যে টিউবগুলো আছে, এই যে টিউব, এই টিউবগুলোর মধ্যে যদি আমার স্কেল ফর্মেশন হয়ে যায় ভেতরের দেওয়ালে সেগুলোকে কিন্তু পরিষ্কার করাটা খুবই কঠিন। আর যদিও পরিষ্কার করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে অলরেডি কিন্তু অনেক শাটডাউন নিয়ে অনেক মানে রীতিমতো মেনটেনেন্স করে ওগুলোকে করতে হবে। অন্যদিকে যদি আমরা ইকোনোমাইজারের মধ্যে দিয়ে জলটাকে পাঠাই তাহলে কি সুবিধা হচ্ছে, দেখো ইকোনোমাইজারের মধ্যে দিয়ে পাঠানোর ফলে যে কি হচ্ছে, এই ইকোনোমাইজারের যে পাইপগুলো আছে এর মধ্যে দিয়ে ঠান্ডা জলটা যাচ্ছে এবং ইকোনোমাইজার থেকে যেটা বেরিয়ে আসছে সেখানে কিন্তু গরম জল আছে, মানে যা স্কেল ফর্মেশন হওয়ার এই ইকোনোমাইজারের আগের যে পাইপগুলো আছে সেখানেই হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে পরিষ্কার করাটা তুলনামূলকভাবে অনেক ইজিয়ার, সেই স্কেলটাকে রিমুভ করাটাও অনেক ইজিয়ার। এটাও একটা মেজর অ্যাডভান্টেজ যেটা কিনা আমরা ইকোনোমাইজার ব্যবহার করে করে পাচ্ছি। তো তিনটে কম্পোনেন্ট অলরেডি আমরা পড়লাম, ফিড ওয়াটার পাম্প, নেক্সট হচ্ছে কি সুপার হিটার, আরেকটা হচ্ছে ইকোনোমাইজার, আরেকটা কম্পোনেন্ট আছে, আরেকটা কম্পোনেন্টের নাম হচ্ছে এয়ার প্রি হিটার। এয়ার প্রি হিটারটা কোথায় ছিল একবার দেখে নেওয়া যাক। দেখো ইকোনোমাইজার থেকে যে ফ্লু গ্যাসটা বেরিয়ে আসছে সেটাকে আমরা এয়ার প্রি হিটারের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, যাতে করে কি হচ্ছে না এই যে নর্মাল এয়ার যেটাকে আমরা বয়লারে পাঠাচ্ছি অ্যাজ এ অক্সিডেন্ট, সেটাকে কিন্তু আমরা অলরেডি প্রি হিট করে নিচ্ছি, এবং তারপরে যে ফ্লু গ্যাসের যে তাপটা অলরেডি এয়ারের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তারপরে সেই ফ্লু গ্যাসটাকে আমরা চিমনি দিয়ে ইজেক্ট করছি। তো এর পারপাসটা কী ছিল একবার দেখে নেওয়া যাক। দ্য পারপাস অফ দ্য এয়ার প্রি হিটার ইজ টু রিকভার দ্য হিট ফ্রম দ্য বয়লার ফ্লু গ্যাসেস, বয়লারের ফ্লু গ্যাস থেকে রিকভার করা, হিট রিকভার করা, হুইচ ইনক্রিজেস দ্য থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য বয়লার বাই রিডিউসিং দ্য ওয়েস্টফুল হিট লস্ট ইন দ্য ফ্লু গ্যাস। মানে কি, যে বয়লারের যে এক্সজস্ট গ্যাস মানে ফ্লু গ্যাস, সেটার হিটটা তো অলরেডি ওয়েস্টই হয়ে যেত, কিন্তু সেটাকেও আমরা কিছুটা কাজে লাগাতে পারছি। কাজে লাগিয়ে আমরা কি করছি না, বয়লারের থার্মাল এফিসিয়েন্সি মিনস আউটপুট বা ইনপুট, এই রেশিওটাকে আমরা ইমপ্রুভ করতে পারছি। ঠিক আছে, তো বয়লারের অলরেডি আমরা টাইপ বা ক্লাসিফিকেশনস পড়লাম, এবং বয়লারের মধ্যে যে অ্যাক্সেসরিজগুলো থাকছে, কী কী অ্যাক্সেসরিজ থাকছে, অর্থাৎ 4টি অ্যাক্সেসরি, অর্থাৎ প্রথমত হচ্ছে কি ফিড পাম্প, দেন হচ্ছে সুপার হিটার, নেক্সট হচ্ছে ইকোনোমাইজার, অ্যান্ড লাস্টলি হচ্ছে এয়ার প্রি হিটার। এই 4টের কাজ কী কী আমরা সেটা পড়লাম। তো আশা করা যায় এই আলোচনা থেকে তোমরা একটু বুঝতে পেরেছো যে প্রত্যেকটারই কিন্তু এনার্জি কনজারভেশনের কাজে কিছুটা ব্যবহার আছে। এই যে অ্যাক্সেসরিগুলো কথা বললাম প্রত্যেকটাই কিন্তু এনার্জি কনজারভেশন করতে সাহায্য করছে। তো এরপরে আসা যাক একটা পার্টে, যেটা কিনা রিজনস ফর হিট লস ইন এ বয়লার। একটা বয়লারের মধ্যে হিট লস কোথায় কোথায় হতে পারে। দেখো প্রথমত কি, যে হিট লস ডিউ টু ড্রাই ফ্লু গ্যাস, মানে যে ফ্লু গ্যাসটা আছে, ফ্লু গ্যাসের মধ্যে আমরা যতই যা করি না কেন, বয়লার থেকে ফ্লু গ্যাস আসছে, তাকে আমরা সুপার হিট করছি, ইকোনোমাইজার থেকেও ফ্লু গ্যাস হিট কিছুটা ট্রান্সফার করে বেরিয়ে আসছে, এয়ার প্রি হিটারের মধ্যেও কিছুটা পরিমাণে হিট ট্রান্সফার করে চিমনি দিয়ে আলটিমেটলি ওটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু যতই আমরা করি আলটিমেটলি কিন্তু তা সত্ত্বেও মানে ফ্লু গ্যাসের মধ্যে কিছুটা তো হিট থেকেই যাবে। মানে এই যে হিট, যদিও সেই হিটটাকে আমরা অনেকটা পরিমাণে রিকভার করতে সমর্থ হচ্ছি এই সুপার হিটার, ইকোনোমাইজার, প্রি হিটার এগুলোকে ইউজ করে, কিন্তু যদি আমরা এগুলো না করতাম, ফ্লু গ্যাসটাকে সরাসরি আমরা বাতাসে ছেড়ে দিতাম, তাহলে কি হতো, প্রচুর পরিমাণে হিট আমাদের ওয়েস্টেড হয়ে যেত, যেটাকে আমরা কোনোভাবেই রিকভার করতে পারতাম না। তো হিট লসের কারণগুলো প্রথমত হচ্ছে হিট লস ডিউ টু দ্য ড্রাই ফ্লু গ্যাস, নেক্সট হচ্ছে কি হিট লস্ট ডিউ টু, বলো এই প্রথমের পয়েন্ট আরেকবার বলুন। এই যে হিট লস্ট ডিউ টু ড্রাই ফ্লু গ্যাস, মানে কি ফ্লু গ্যাস যেটা মানে অক্সিডেশন করছে, যে এয়ারটা আমরা ঢোকাচ্ছি বয়লারের মধ্যে যেটা কিনা ফুয়েলটাকে অক্সিডাইজ করছে, তার ফলে তো ফ্লু গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার এই ফ্লু গ্যাসটা তো যথেষ্ট গরম, সেই ফ্লু গ্যাসটাকে আমরা যদি সরাসরি বাইরে ছেড়ে দিতাম কোনো কাজে না লাগিয়ে, তাহলে কি হতো, তাহলে আমাদের যে তার মধ্যে থাকা যে তাপ শক্তি সেটা একদম ওয়েস্টেড হয়ে গেল। সেটাকে তো আমরা অলরেডি গরম করেছি, আমরাই তো শক্তি খরচ করে সেটাকে গরম করেছি, তার মধ্যে থাকা তাপ শক্তি যদি আমরা ওয়েস্ট করে দিই তাহলে কি হবে, সেটা একটা বয়লারের লস হিসাবে কনসিডার্ড হবে। কিন্তু
আমরা সেই লসটাকে কিছুটা পরিমাণে রিকভার করতে পারছি কিসের মাধ্যমে, না ইকোনোমাইজার এবং হচ্ছে এয়ার প্রিহিটারের মাধ্যমে। সেগুলোতে আমরা কিছুটা পরিমাণে হিটটাকে রিকভার করতে সমর্থ হচ্ছি। দেখো নেক্সট হচ্ছে হিট লস ডিউ টু দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার ইন দ্য এয়ার রিকোয়ার্ড ফর কম্বাশন। মানে যেখানে আমরা এয়ারটাকে পাঠাচ্ছি, এই যে এয়ার যেটাকে আমরা নিচ্ছি সেই এয়ারটাকে প্রিহিট করে আমরা কোথায় পাঠাচ্ছি, বয়লারে পাঠাচ্ছি। এবার হচ্ছে কি না, এই এয়ারের মধ্যে তো যদি ময়েশ্চার থাকে, ময়েশ্চার থাকলে কি হয়, ময়েশ্চার মানে আমরা কি জানি, তার মধ্যে H2O আছে, জল আছে। এবার জল কি হবে, সেই জলটা যদি আবার বাষ্পে পরিণত করতে হয়, জল যদিও গরম জলই হয় না কেন, জলকে বাষ্পে পরিণত করতে গেলে 100 ডিগ্রি সেলসিয়াসেও যদি জল থাকে, সেটাও কিন্তু বাষ্পে পরিণত হওয়ার জন্য কি নেয়, লেটেন্ট হিট নেয়, লিন তাপ একটা সংগ্রহ করে, মানে সেটার জন্য তো শক্তি খরচ হবে। তার মানে কি, যদি যত ময়েশ্চার কম থাকবে, এই যে এয়ার যেটা যাচ্ছে সেই এয়ারের মধ্যে যত ময়েশ্চার আমার কম থাকবে, তত কি হবে, তত আমার বয়লারে আমাকে কম শক্তি খরচ করতে হবে, কম পরিমাণে আমাকে তাকে উত্তপ্ত করতে হবে। এবং সেই কারণে দেখো এখানে বলা হয়েছে হিট লস ডিউ টু দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার ইন দ্য এয়ার রিকোয়ার্ড ফর কম্বাশন। মানে কম্বাশনের জন্য যে এয়ারটা আছে সেই এয়ারের মধ্যে যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু একটা হিট লস হয়ে যাবে। আবার হচ্ছে কি, হিট লস্ট ডিউ টু দ্য কম্বাশন অফ দ্য হাইড্রোজেন গ্যাস। যদি হাইড্রোজেন গ্যাস থাকে, সাপোজ হাইড্রোজেন অক্সিডাইজড হয়ে কী হবে, অক্সিডাইজড হয়ে সেটা H2O-তে পরিণত হবে, জলে পরিণত হবে। আবার সেই জলকে বাষ্পে পরিণত করতে গেলে কী দরকার, লেটেন্ট হিট অর্থাৎ লিন তাপের প্রয়োজন। সেক্ষেত্রেও কিন্তু আমার এক্সেস অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড হয়ে যাবে, এবং সেটাও কিন্তু একটা বয়লারের মধ্যে হিট লসের একটা মেন কারণ। তারপরে দেখো হিট লস ডিউ টু রেডিয়েশন অফ হিট। রেডিয়েশন মানে কি, বিকিরণ, তাপ যেটা আছে, যেটা বয়লারের যে গা থেকে বা দেওয়াল থেকে সব জায়গা থেকে কি হয়, একটা হিট তো রেডিয়েট হতেই থাকে। যদি আমরা সেখানে প্রপার অ্যামাউন্ট অফ ইনসুলেশন দিয়ে দিই, থার্মাল ইনসুলেশন দিলে কি হবে, সেটা কিন্তু সহজে তাপটাকে বিকিরণ হতে দেয় না। এইভাবে কিন্তু আমরা সেখানে তাপ বিকিরণটাকে রোধ করতে পারি। কিন্তু এটাও একটা লসের মধ্যেই পড়বে নর্মালি, যে রেডিয়েশন বা বিকিরণের জন্য একটা হিট লস কিন্তু বয়লারে থাকবে। এবং লাস্ট সেটা কি, হিট লস ডিউ টু ইমপ্রপার কম্বাশন। মানে হচ্ছে কি, প্রপারলি যেটা প্রপার অক্সিডেশন হলো না। প্রপার অক্সিডেশন যদি না হয়, প্রপার অক্সিডেশন না হলে যতটা অ্যামাউন্ট অফ হিট আমাদের পাওয়ার কথা ছিল ততটা অ্যামাউন্ট অফ হিট কিন্তু আমরা পেলাম না। এবং যতটা অ্যামাউন্ট অফ হিট পেলাম না, তার জন্য কি হলো, আমাদের একটা ওয়েস্টেজ অফ এনার্জি হলো। এবং ওয়েস্টেজ অফ এনার্জি মিনস হচ্ছে এখানে হিট লস। তাহলে হিট লসের মেন 5টা রিজন আমরা এখানে দেখলাম। একটা কি, হিট লস ডিউ টু দ্য ফ্লু গ্যাস। 2 নম্বর হচ্ছে হিট লস ডিউ টু দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার, মানে আর্দ্রতা থাকার জন্য, যেটা যে এয়ারটাকে আমরা কম্বাশনের কাজে ইউজ করছি সেই এয়ারের আর্দ্রতার জন্য একটা হিট লস। নেক্সট হচ্ছে কি, হিট লস ডিউ টু দ্য কম্বাশন অফ দ্য হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসকে আমরা যে অক্সিডাইজ করছি তার জন্য একটা হিট লস হচ্ছে। এছাড়াও কি, হিট লস ডিউ টু দ্য রেডিয়েশন অফ হিট, তাপ বিকিরণের জন্য কিছুটা হিট লস হচ্ছে। এবং হিট লস ডিউ টু দ্য ইমপ্রপার কম্বাশন, এটাও একটা হিট লসের কারণ। তো অলরেডি আমরা বয়লারের কী কী পড়লাম, বয়লারের ক্লাসিফিকেশন পড়লাম, তার অ্যাক্সেসরিজ পড়লাম, এবং সেখানে কী কী কারণবশত হিটের লস হতে পারে সেগুলো সম্পর্কেও আমরা জানলাম। এগুলো আমরা কেন আলোচনা করছি, কারণ এখানে আমাদের মেন জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে কী কী পদ্ধতিতে আমরা একটা বয়লারের মধ্যে এনার্জিকে কনজারভেশন করতে পারি, মানে শক্তির অপচয় কিভাবে আমরা রোধ করতে পারি। ঠিক আছে, তো সেইটা জানার জন্যই আমাদের এই আলোচনাগুলো করার দরকার, যে কী কী পদ্ধতিতে বয়লার কাজ করে সে সম্পর্কে একটা আইডিয়া থাকার দরকার, এবং কী কী ধরনের লস তার মধ্যে হয় সেটাও আমাদের জানা দরকার, এবং সেই লসগুলোকে ওভারকাম করার জন্য কী কী অ্যাক্সেসরিজগুলো ইউজ করা হয় সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকার দরকার। তো নেক্সট হচ্ছে যেটা মেন টপিক, সেটা কি না, সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন মেজার্স ইন বয়লার। মানে বয়লারের মধ্যে এনার্জি কনজারভেশন করবার জন্য, শক্তি সংরক্ষণ করবার জন্য কী কী ধরনের মেজার্স আমরা গ্রহণ করতে পারি। তো এটাই হচ্ছে পয়েন্ট ওয়াইজ আছে। তোমাদের এক্সামে কিন্তু হয়তো সরাসরি এরকম ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে রাইট ডাউন দ্য প্রিভেন্টিভ মেজার্স হুইচ ক্যান বি টেকেন ফর কনজারভেশন অফ এনার্জি ইন আ বয়লার। ঠিক আছে, তখন তোমাদেরকে এগুলো লিখতে হবে। তো তো যে ডিসকাশন আমরা অলরেডি করেছি সেখান থেকে এগুলো তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো দেখে নেওয়া যাক এক এক করে পয়েন্টগুলো আমরা আলোচনা করি। প্রথমে কি বলছে, সুইটেবল চয়েস অফ কম্বাশন ইকুইপমেন্টস সাচ অ্যাজ বার্নার অর মেকানিক্যাল স্ট্রোকস। ঠিক আছে, বার্নার মানেটা কি, বার্নার মানে ধরো একটা যে ওয়াটার টিউব বয়লারই ধরো, এখান দিয়ে যে আমরা ইনজেক্ট করছি
মানে এয়ার অ্যান্ড ফুয়েল ইনলেট, সেটা কি হচ্ছে, সেটাকে অ্যাকচুয়ালি বার্ন করা হচ্ছে না, বার্ন করা হচ্ছে, জ্বালানো হচ্ছে। তো তার জন্য তো বার্নার ইউজ করতে হবে। এবং এই যে ইঞ্জেকশনটা, এটা তো মেকানিক্যালি ইনজেক্ট করা হয়, এটা ম্যানুয়ালি তো কেউ ইনজেক্ট জেনারেলি করে না, এগুলোকে মেকানিক্যালি, যে মেকানিক্যাল স্ট্রোক আছে, মেকানিক্যাল স্ট্রোকের মাধ্যমে এগুলোকে ইনজেক্ট করা হয়। তো সেখানে আমাদেরকে কি করতে হবে, এটাকে সিলেকশনটা ঠিকমতো করতে হবে, সুইটেবলি চয়েস করতে হবে। যদি আমরা ইমপ্রপারলি সিলেক্ট করি, ঠিকমতো বার্নার ইউজ না করি, বা মেকানিক্যাল স্ট্রোক যেটা আমাদের ইউজ করার কথা আমরা যদি না করি, তাহলে কি হবে, এনার্জি লস হবে এবং সেটা বয়লারের এফিসিয়েন্সিকে কম করে দেবে। নেক্সট হচ্ছে দেখো, মেনটেইন দ্য টেম্পারেচার অফ দ্য ইগনিশন অয়েল, মেনটেইন দ্য টেম্পারেচার অফ দ্য ইগনিশন অয়েল অ্যাট দ্য টিপ অফ বার্নার at an appropriate level as specified by the manufacturer। মানে বার্নার যেখানে আমরা এটাকে জ্বালাচ্ছি অ্যাকচুয়ালি, সেখানে তো একটা ইগনিশন অয়েল ইউজ করা হয়। সেই ইগনিশন অয়েলের যে টেম্পারেচার, সেই তাপমাত্রাটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় মেনটেন রাখতে হবে, যেটা আমরা যে ম্যানুফ্যাকচার, কোনো একটা ম্যানুফ্যাকচার বা প্রস্তুতকারক সংস্থা তো আমাদেরকে এটা সাপ্লাই করবে বয়লারটা, তারা নিশ্চয়ই মেনশন করে দেবে যে মেনটেন দ্য টেম্পারেচার অফ দিস ইগনিশন অয়েল অ্যাট দিস লেভেল, সেটা মেনশন করা থাকবে এবং সেই লেভেলটা কিন্তু মনিটর করতে হবে। এটাই হচ্ছে এনার্জি কনজারভেশনের পার্ট, যেটা এটাকে ঠিকমতো করে মনিটর করা, যে ইগনিশন অয়েলের টেম্পারেচারটা ঠিকমতো আছে কিনা। যদি না হয় তাহলে কি হবে, ঠিকমতো কম্বাসন হবে না, ইমপ্রপার কম্বাসন হবে। আর ইমপ্রপার কম্বাসন মানেই আমরা জানি সেটা কিন্তু একটা হিট লসের অন্যতম একটা কারণ। নেক্সট কি হচ্ছে, ইউজ প্রপার থার্মাল ইনসুলেশন ওভার দ্য হিটেড অয়েল ট্যাঙ্কস টু অ্যাভয়েড দ্য হিট লস ডিউ টু রেডিয়েশনস। মানে কি, এর আগে আমরা হিট লসের যে কারণগুলো দেখেছিলাম, সেখানে আমরা একটা কি কারণ বলেছিলাম, রেডিয়েশনের জন্য একটা হিট লস কিন্তু হয়, হিট লস ডিউ টু রেডিয়েশন, এটা কিন্তু অন্যতম একটা রিজন। তো এখানে দেখো, আমরা যদি প্রপারলি থার্মাল ইনসুলেশন ইউজ করি, ইনসুলেশন মানে তোমরা ইলেকট্রিক্যালি পড়েছো, ইলেকট্রিক্যাল ইনসুলেশন তো পড়েছো। ইলেকট্রিক্যাল ইনসুলেশন কি করে, একটা জায়গা থেকে আরেক জায়গায় যে কারেন্টের ফ্লো সেটাকে রেজিস্ট করে, সেটাকে বাধা দেয়। কিন্তু সেরকমই থার্মাল ইনসুলেশন কি করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় তাপের যে প্রবাহ সেটাকে বাধা দেবে, মানে হিট যেটা লস হতে পারতো রেডিয়েশনের জন্য সেটাকে বাধা দেবে। তো প্রপারলি আমাদেরকে থার্মাল ইনসুলেশন সেখানে ইউজ করতে হবে, তাহলে কি হবে, রেডিয়েশনের জন্য যে হিট লস হতো সেটা হবে না। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট মেজার 4 নাম্বার, হিটিং দ্য ফিড ওয়াটার অ্যাট দ্য ইকোনমাইজার অ্যাট ফার্স্ট, ফর দিস পারপাস দ্য ওয়েস্ট হিট অফ দ্য সুপারহিটেড স্টিম ইজ ইউটিলাইজড। এই পয়েন্টটা অলরেডি আমরা ডিসকাস করেছি, যে কি বলেছে, ফিড ওয়াটারের মাধ্যমে যে ওয়াটারটাকে আমরা নিচ্ছি, সেই ফিড ওয়াটারের মধ্যে নেওয়া যে ওয়াটার, সেটাকে প্রথমে আমাদেরকে কী করতে হবে, ইকোনমাইজারে হিট করতে হবে। ইকোনমাইজারে আমরা কি ইউজ করি না, আমরা সেখানে হচ্ছে সুপারহিটেড যে স্টিম আছে তার যে ওয়েস্ট হিট, এবং তারই সাথে সাথে আমরা যে এখানে বলা হয়নি যে ফ্লু গ্যাস আছে, সেই যে ফ্লু গ্যাসের যে ওয়েস্ট হিট, সেই ফ্লু গ্যাসের ওয়েস্ট হিটকেও কিন্তু আমরা ইকোনমাইজারের মধ্যে ইউজ করছি। ইউজ করে আমরা কি করছি না, বয়লারের যে এনার্জি কনজারভেশন সেখানে সহযোগিতা করছি। 4 নাম্বার পয়েন্টটা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারে কি, অ্যারেস্ট দ্য লিকেজ অফ দ্য হিট ফ্রম উইদিন দ্য বয়লার হাউস। এটাও হচ্ছে রেডিয়েশনের জন্য তো হিট লস হতেই থাকে। এবার হচ্ছে কি, বয়লার হাউস মানে বয়লারের যে চেম্বার, অ্যাকচুয়ালি সেই চেম্বারের মধ্যে, এই বয়লার চেম্বার যেখানে অ্যাকচুয়ালি আমার কম্বাসন এবং এই যে ওয়াটার হিটিং হয়ে স্টিমে কনভার্টেড হচ্ছে, টোটাল প্রসেসটা যে জায়গার মধ্যে হচ্ছে, সেই জায়গাতে যদি আমরা প্রপারলি ইনসুলেশন ইউজ করি, আগের যে ইনসুলেশন সেটা কোথায় ছিল, থার্মাল ইনসুলেশন, এটা ছিল আমার অয়েল ট্যাঙ্কের ওপরে। অয়েল ট্যাঙ্কটা হচ্ছে জ্বালানি, যেটাকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করছি, সেখানে ছিল। কিন্তু এটা যে ইনসুলেশনের কথা বলা হচ্ছে, এটা কিন্তু বয়লার হাউজিংয়ের মধ্যে, এবং সেটাকে কোনোভাবে যেন দেখতে হবে যে কোনো ছিদ্রর মাধ্যমে যেন কোনোভাবে লিকেজ হয়ে না যায়। মানে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কি হবে, সেখান দিয়ে হিট বেরিয়ে যেতে পারে বাইরে, এবং সেই হিট বেরিয়ে গেলে সেটা একটা ওয়েস্ট অফ এনার্জি, এবং সেটা কিন্তু এনার্জি কনজারভেশনে বাধা সৃষ্টি করবে। তার জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে ওই বয়লারের যে হাউজিং, সেখান থেকে কোনোভাবে যেন কোনো হিটের লিকেজ না হয়। নেক্সট দেখো 6 নাম্বার পয়েন্ট, এটা কি বলছে, প্রপার মেজারমেন্ট অফ দ্য হিট জেনারেটেড ডিউ টু কম্বাশন শুড বি ডান। প্রপার মেজারমেন্ট মানে, আমি আগের দিনই বলেছিলাম যে এনার্জি অডিট মানেটা কি। এনার্জি অডিট মানে হচ্ছে কোথায় কতটা এনার্জি খরচ হচ্ছে সেটা আমাদেরকে মেজার করতে হবে। ঠিক একইভাবে এই বয়লারের মধ্যে কতটা পরিমাণে অ্যাকচুয়াল হিট এনার্জি জেনারেট হলো, সেটাও আমাদেরকে মেজার করার প্রয়োজনীয়তা আছে। সেটাকে প্রপারলি মেজারিং ডিভাইস সেখানে কিন্তু লাগাতে হবে। আমরা বয়লারের ভলিউম জানি, আমরা যদি ওয়াটার যেটা গ্যাস নির্গত হচ্ছে বা স্টিম যেটা নির্গত হচ্ছে তার তাপমাত্রা জানি, আমরা সহজেই তার যে
এইচ ইজ ইকাল টু এম এস থিটা সেই ফর্মুলা ইউজ করে, বা এর আরও কমপ্লেক্স ক্যালকুলেশন থাকবে, বেসিক তোমরা ভাবতে পারো যে এম এস থিটা যে ফর্মুলা এইচ ইজ ইকাল টু এম এস থিটা সেই ইউজ করেই আমরা কিন্তু এর মধ্যে কত পরিমাণে হিট এনার্জি স্টোর হয়ে আছে সেটাকে মেজার করতে পারি। তো স্বাভাবিকভাবেই সেই প্রপার মেজারমেন্টের জন্য কিন্তু আমাদেরকে ব্যবস্থা করে রাখতে হবে যে কতটা অ্যাকচুয়াল হিট এনার্জি ওই বয়লারের মধ্যে উৎপন্ন হলো। 6 নম্বর পয়েন্টের পরে আসছে 7 নম্বর। এখানে কি বলছে দেখো, অ্যানালাইজ দ্য ফ্লু গ্যাস অ্যান্ড ট্রাই টু রিডিউস দ্য লেভেল অফ CO2 অ্যান্ড O2 অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মানে ফ্লু গ্যাস যেটা আছে, ফ্লু গ্যাসটা কি হচ্ছে, ফ্লু গ্যাসটা কোথায় উৎপন্ন হচ্ছে দেখো, বয়লারের মধ্যে আমরা ধরো কয়লা আছে, কয়লাকে জ্বালাচ্ছি, কয়লাকে জ্বালালে কোল মানে কি অ্যাকচুয়ালি কার্বন, কার্বন জ্বললে কি হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে অক্সিজেনের উপস্থিতিতে জ্বললে। কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হবে সেটাই আমার ফ্লু গ্যাস, এবং যদি কিছু পরিমাণে অক্সিজেন এখানে আমার কম্বাসনের কাজে না লেগে থাকে তাহলে যে আনইউজড যে অক্সিজেন সেটাও আমার এই ফ্লু গ্যাসের মধ্যে থেকে যাবে। মানে বেসিক্যালি ইট উইল বি আ মিক্সচার অফ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এই টাইপের কিছু গ্যাসিয়াস এলিমেন্টস এর মধ্যে প্রেজেন্ট থাকবে। এবার হচ্ছে কি, আমাদেরকে অ্যানালাইজ করতে হবে যে ফ্লু গ্যাসটা ওই বয়লার থেকে নির্গত হয়ে আসছে, আমরা অ্যানালাইজ করব যে তার মধ্যে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন কত পার্সেন্টেজ আছে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের পার্সেন্টেজটা ক্যালকুলেশন করলে আমাদের কি সুবিধা হবে, সুবিধাটা এটাই হবে যে আমরা যদি দেখি যে অক্সিজেন যতটা পরিমাণে অ্যাকচুয়ালি জ্বালানিটাকে জ্বালানোর মানে যে ফুয়েল আছে কার্বন, সেটাকে জ্বালানোর জন্য যতটা পরিমাণে অক্সিজেন আমাদের প্রয়োজন, তার থেকে যদি আমরা বেশি পরিমাণে অক্সিজেন এখানে ইনজেক্ট করি সেটা তো আমাদের প্রয়োজন নেই, সেটা হচ্ছে ওয়েস্টেজ হবে। ঠিক আছে, তো আমাদেরকে প্রপারলি ফ্লু গ্যাসটাকে মনিটর করতে হবে। যদি আমরা দেখি, সাপোজ আমি এই ছবিটা খুলছি, এখান দিয়ে ধরো যে ফ্লু গ্যাসটা বাইরে বেরিয়ে চলে এলো, এখান দিয়ে যে ফ্লু গ্যাসটা আমার এই যে ফ্লু গ্যাসটা বাইরে বেরিয়ে চলে এলো, এর মধ্যে কি আছে, এর মধ্যে আমার CO2 আছে, এর মধ্যে আমার O2 আছে। ঠিক আছে, এর মধ্যে আমার O2 আছে। তো আমি দেখব যে এই যে অক্সিজেনটা এলো, এই অক্সিজেনটা কেন এলো, কারণ হচ্ছে আমরা এখান দিয়ে যে এয়ারটা ঢুকিয়েছিলাম সেই এয়ারটার মধ্যে যে অক্সিজেনটা ঢুকিয়েছিলাম সেটা আমার কাজে লাগেনি বলেই আনইউজড অবস্থায় এই অক্সিজেনটা বেরিয়ে চলে এলো। তার মানে কি, এতটা অক্সিজেন আমার প্রয়োজনীয় নেই, বা এই এয়ার যতটা এয়ার আমি এর মধ্যে প্রবেশ করিয়েছি ততটা এয়ার ঢোকানোর আমার প্রয়োজন নেই। তার মানে কি, আমরা যে যন্ত্রের মাধ্যমে এয়ারটাকে এখানে, হ্যাঁ বলো, তাহলে একটু অল্প করে ঢোকালেই হবে। হ্যাঁ মানে সেটা আমরা মেজারমেন্টটা না করলে বুঝবো কি করে যে আমার এক্সট্রা পরিমাণে আমরা প্রবেশ করাচ্ছি না কম, মানে ঠিক অ্যামাউন্টে প্রবেশ করাচ্ছি, সেটা আমরা অ্যানালাইজ করবো ফ্লু গ্যাসটাকে। যদি আমরা বুঝি যে কম পরিমাণে ঢোকালেই হবে, তখন কি আমরা করবো কি, তখন হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে আমরা এয়ার এবং ফুয়েলটাকে এখানে ইনজেক্ট করছিলাম সেই যন্ত্রে আমরা সেই কোনো একটা পার্টিকুলার মোটরের মাধ্যমেই তো অ্যাকচুয়ালি করা হয় এগুলো, সেই মোটরটাকে আমরা কম রেটিংয়ে ঘোরাবো বা কম স্পিডে ঘোরাবো যাতে করে কম এয়ার ইনজেক্টেড হয়। কম স্পিডে যদি আমরা ঘোরাই তাহলে কি হবে, সেই মোটরটাকে চালাতে গিয়ে আমার যে ইলেকট্রিক্যাল এনার্জি খরচ হচ্ছিল সেই ইলেকট্রিক্যাল এনার্জিতে আমি সাশ্রয় করতে পারবো। তো বেসিক্যালি কি, তো প্রথমত ব্যাপারটা বোঝো যে ফ্লু গ্যাসটাকে কিন্তু আমাকে ঠিকমতো করে মনিটর করতে হবে, তার মধ্যে থাকা যে লেভেল অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলোকে আমাকে ঠিকমতো করে মনিটর যদি না করি তাহলে কিন্তু আমি এই স্টেপগুলো নিতে পারবো না। তো এখানে দেখো একটা কথা লিখেছে, অক্সিজেন ট্রিম কন্ট্রোল, মানে অক্সিজেন যেটা আমি প্রবেশ করাচ্ছি সেটাকে কন্ট্রোল কিভাবে করলে কি হয়। দেখো এখানে বলেছে 5% রিডাকশন ইন দ্য এক্সেস এয়ার ইনক্রিজেস দ্য বয়লার এফিসিয়েন্সি বাই 1%। মানে যদি আমি যতটা এক্সেস এয়ার ঢোকাচ্ছি, এক্সেস মানে কি যেটা আমার দরকার নেই অথচ আমরা প্রবেশ করাচ্ছি, সেই এয়ারের পরিমাণ যদি আমি 5% পর্যন্ত কমিয়ে দিতে পারি, সেটার জন্য কিন্তু আমাদের বয়লারের এফিসিয়েন্সিটা 1% বৃদ্ধি পাবে। এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। তো অক্সিজেন ট্রিম কন্ট্রোল, সরি নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি প্রপার টাইম টেবিল। হ্যাঁ, এটা বুঝতে পারলাম না কি ট্রিম কন্ট্রোলটা ক্লিয়ার হলো না। ট্রিম মানে কি, ট্রিম মানে হচ্ছে ছাঁটা। ঠিক আছে, মানে ওটাকে ছোট করে দেওয়া। ট্রিম বেসিক্যালি কি, অ্যাকচুয়ালি ওটাকে আমরা কমিয়ে দিচ্ছি, অ্যামাউন্টটাকে কম করে দিচ্ছি। তো আমার এখানে যে এয়ারটা লাগছিল সেটা কেন লাগছিল, ফুয়েলটাকে অক্সিডাইজ করবার জন্য লাগছিল না। এবার আমরা যদি দেখি যে আমি যেখানে যতটা অক্সিজেন এখানে আমরা পাচ্ছি, তার মানে কি এই অক্সিজেনটা আমার এক্সেস অক্সিজেন, এটা আমার দরকার নেই, এই এয়ারের মধ্যেই তো অক্সিজেনটা ছিল। তার মানে যদি আমরা বুঝতে পারি যে এখানে যতটা এয়ার আমরা ঢোকাচ্ছি ততটা আমাদের ঢোকানোর দরকার নেই, তখন আমরা কি করব, আমরা অক্সিজেনটাকে মানে এই এয়ারটাকে ঢোকানোর পরিমাণটাকে কমিয়ে দেবো। এই যে ঢোকানোর পরিমাণটাকে কম করে দেওয়া, এটাকেই বেসিক্যালি আমরা বলছি ট্রিমিং। ঠিক আছে, ট্রিমিং করে দেওয়া। ট্রি ট্রিমিং হয় না, গাছগুলোকে আমরা ছেটে দিই,
সেই টাইপের ব্যাপার, মানে এখানে হচ্ছে কিন্তু স্যার এর ফলে বয়লারের এফিসিয়েন্সি কি করে বাড়ছে? বয়লারের এফিসিয়েন্সি মানে অ্যাকচুয়ালি বয়লার আমরা মানে বেসিক্যালি বলবো না, মানে বয়লার মানেটাকে তোমায় কি বললাম যে এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাক্সেসরিজগুলোকেও আমাকে কিন্তু ধরে নিতে হবে। বয়লার মানে হচ্ছে বয়লার প্লাস হচ্ছে ইটস অ্যাক্সেসরিজ অলসো, ঠিক আছে? বয়লারের ডাইরেক্টলি যদি আমরা এখানে দেখি, ডাইরেক্টলি বয়লারের এফিসিয়েন্সি আমাদের বাড়ছে না ঠিক কথাই, কিন্তু বয়লারের সাথেই ধরো আমাদের যে অ্যাক্সেসরি আছে, মানে যে যন্ত্রের মাধ্যমে সাপোজ একটা মোটর আছে, সেই মোটরটাকে ঘুরিয়েই তো আমরা এখানে ওটাকে এয়ারটাকে ইনজেক্ট করাচ্ছি, তাহলে সেই মোটরটাকে যে আমার ইলেকট্রিক্যাল এনার্জি যেটা দিতে হচ্ছে, সেই ইলেকট্রিক্যাল এনার্জির পরিমাণ আমরা কম করতে পারবো। ইলেকট্রিক্যাল এনার্জির পরিমাণ যদি আমরা কম করি, তো বেসিক্যালি বয়লার রিলেটেড অ্যাক্সেসরিজতে কিন্তু আমরা এফিসিয়েন্সিটাকে কম করে দিচ্ছি। মানে ওভারঅল জিনিসটা হচ্ছে ওভারঅল বয়লার অ্যান্ড ইটস অ্যাক্সেসরিজ কম্বাইন্ড টুগেদার। তো এইভাবে আমরা বয়লারের এফিসিয়েন্সিটাকে 1% মতো করতে পারি, মানে রিডিউস করতে পারবো। কীভাবে না, যদি আমরা 5% পর্যন্ত এই এক্সেস এয়ার, ধরো আমাদের এখানে 100 লিটার এয়ার ঢুকছে, ঠিক আছে, যেটা আমার এক্সেস, যতটা ঢোকার কথা তার থেকে 100 লিটার বেশি ঢুকছে, ঠিক আছে। এবার এই 100 লিটারের মধ্যে ধরো আমি সবটা পারলাম না, 5% মানে 5 লিটার কমাতে পারলাম, তাতেই কিন্তু আমাদের যে এনার্জি আমরা খরচ, মানে এনার্জি কনজারভেশন আমরা যেটা করতে পারবো, সেটা যদি দেখা যাবে যে বয়লারের এবং তার সঙ্গে সম্মিলিত যে অ্যাক্সেসরিজগুলো আছে তাদের সম্মিলিত যে এফিসিয়েন্সি, সেটা মিলিয়ে কিন্তু আমরা 1% তাতে ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। ব্যাপারটা বোঝা গেল? বোঝা হ্যাঁ গেছে? স্যার। আচ্ছা, তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি, প্রপার টাইম টেবিল ইজ টু বি মেড, প্রপার টাইম টেবিল ইজ টু বি মেড ফর প্রসেস অপারেশন অ্যান্ড ইকুয়াল অর ব্যালেন্সড লোড শুড বি মেনটেইনড অ্যাট দ্য বয়লার। মানে হচ্ছে কি, মানে একটা টাইম টেবিল প্রপারলি মেনটেন করতে হবে যখন এই অপারেশনটা করব। যে এমন নয় ধরো একটা বয়লার চলছে, চলতে গিয়ে আনপ্ল্যান্ড একটা ওয়েতে আমরা বয়লারটাকে বন্ধ করে দিলাম, তাতে কি হবে, বয়লারের মধ্যে অলরেডি তো অনেক গরম অবস্থাতে সব কিছু ছিল, তো যদি আমরা আনপ্ল্যান্ড ওয়েতে এরকম শাটডাউন নিয়ে নিই, তাহলে কি হবে, সেই যে অ্যামাউন্ট অফ হিট এনার্জি যেটা কিনা বয়লারের মধ্যে অলরেডি স্টোর হয়েছিল, সেটা তো সম্পূর্ণরূপে ওয়েস্টেড হয়ে গেল, সেটা কোনোভাবে রিকভার করা গেল না। তার জন্য কি করতে হবে, একটা প্রপার টাইম টেবিল রাখতে হবে, যে এই সময় মানে এই ম্যানারে আমরা অপারেশনটাকে রান করাবো এবং এই ম্যানারে আমরা অপারেশনটাকে কন্ট্রোল করব, যাতে করে কিন্তু আমাদের যে বয়লারের মধ্যে থাকা যে এনার্জি, সেটা যেন কোনোভাবে ওয়েস্টেড না হয়ে যায়। এবং চেষ্টা করতে হবে যাতে করে বয়লারের যে লোড আছে, মানে অ্যাকচুয়ালি বয়লার থেকে যে স্টিমটা বার হয় সেটা কোথায় যায়, প্রাইম মুভারে যায়। তো বয়লার থেকে যে লোড মানে স্টিম যেটা বার হচ্ছে, সেই স্টিমের যে পরিমাণ যতটা দরকার, আমরা চেষ্টা করব সেটাকে একটা মানে একটা ইকুয়াল লেভেলে মেনটেন করার চেষ্টা করতে হবে। যদি আনইকুয়াল হয় তাহলেই কী করতে হবে, মানে বয়লারের আমাদেরকে হিটিংয়ের অ্যামাউন্টটা বাড়ানো কমানো করতে হবে, যেটা করতে গিয়ে বয়লারের এফিসিয়েন্সি হ্যাম্পার্ড হতে পারে। তো চেষ্টা করতে হবে বয়লারের যে লোডিং, সেই লোডিংটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সেটাকে ইভেন রাখার চেষ্টা করতে হবে। অ্যান্ড নেক্সট হচ্ছে, এনি শর্টস অফ এয়ার লিকেজ মাস্ট বি অ্যারেস্টেড। এটা তো বুঝতেই পারছো, যদি এয়ার লিক হয়ে যায় মানে কি, এয়ারের মধ্যে তো হিট স্টোর হয়ে আছে, যদি কোনো কারণবশত বয়লারের চেম্বার থেকে এয়ার লিক হয়ে যায়, দ্যাট সেই এয়ারের মধ্যে থাকা যে তাপ শক্তি, সেটাও ওয়েস্টেড হয়ে যাবে। তো যে কোনো উপায়ে আমাদেরকে কী করতে হবে, কোনো রকম যেন এয়ার লিকেজ না হয় সেটাকে লক্ষ্য রাখতে হবে। এবং যেটা লাস্ট পয়েন্ট দেখো বলা হয়েছে, হিট ট্রান্সফার সারফেস মাস্ট বি ক্লিনড। মানে যেখানে যেখানে হিট ট্রান্সফার হচ্ছে, হিট ট্রান্সফারটা কোথায় হচ্ছে বলো তো, হিট ট্রান্সফার হচ্ছে আমাদের যেখানে ওয়াটারটা গরম হয়ে ওয়াটারটা হিটেড হচ্ছে, ওয়াটার হিটেড হয়ে স্টিমে পরিণত হচ্ছে, মানে ওইটা হচ্ছে কি একটা সারফেস অফ হিট ট্রান্সফার। তো সেই হিট ট্রান্সফারের যে সারফেস, সেটাকে কিন্তু আমাদেরকে প্রপারলি ক্লিন রাখতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং দেখতে হবে দেয়ার ইজ নো ডিপোজিশন বা এনি ডিপোজিশন অফ সুট, ফ্লাই অ্যাশ এটসেট্রা। মানে যে কয়লা, সেটা জ্বলার ফলে কি হয়, একটা সুট, মানে যে যেরকম প্রদীপ জ্বললে একটা শিখার ফলে একটা কালো রঙের জমা হয় না, সেটাকে আমরা সুট বলি। তো সেরকমভাবেই কয়লা জ্বললেও সেরকম একটা মানে সুট তৈরি হবে, সেই সুট যদি জমা হয়, অথবা কয়লা যে অক্সিডাইজ হচ্ছে বা জ্বলছে, তার ফলে যে ফ্লাই অ্যাশ উৎপন্ন হচ্ছে, সেই ফ্লাই অ্যাশগুলো যদি আমার ওই হিট ট্রান্সফার সারফেসের উপরে জমা হতে থাকে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের যে হিট ট্রান্সফার যে প্রসেসটা, মানে হচ্ছে হিট ট্রান্সফার হয়ে জলের মধ্যে যাচ্ছে এবং জল বাষ্পে পরিণত হচ্ছে, সেই সারফেসে যদি এগুলো জমা হয়ে যায়, তাহলে যতটা পরিমাণে হিট অ্যাকচুয়ালি ট্রান্সফার হওয়ার কথা ক্লিন অবস্থাতে, ততটা অ্যামাউন্ট অফ হিট তো জলের মধ্যে ট্রান্সফার হতে পারবে না। তার ফলে কি হবে, একটা অনেকটা অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু সেখানে ওয়েস্টেড হয়ে যাবে। এবং সেই কারণে কি করতে হবে না, যত হিট ট্রান্সফার সারফেস আছে সেগুলোকে সঠিকভাবে
ক্লিন করতে হবে এবং দেখতে হবে যেন কোনো রকম কোনো স্যুট অথবা ফ্লাই অ্যাশ এগুলো যেন সেখানে জমা না হয়। এবং এখানে একটা কথা লিখেছে দেখো, এ 3 মিলিমিটার স্যুট ডিপোজিশন অন হিট ট্রান্সফার সারফেস ক্যান কজ ইনক্রিজ ইন দ্য ফুয়েল কনজামশন বাই 2.5%। মানে যদি আমরা 3 মিলিমিটার মানে কিন্তু খুব সামান্যই, সেই ততটা অ্যামাউন্ট অফ যদি স্যুট একটা হিট ট্রান্সফার সারফেস যেখানে আমার ওয়াটারটা হিটেড হচ্ছে সেই সারফেসের উপরে জমা হয়ে যায়, সেখানে তাহলে কি হবে, যে বয়লারের যে ওভারঅল এফিসিয়েন্সি সেটা কিন্তু কমে যাবে। কিভাবে কমবে, কারণ সেখানে আমাদেরকে ফুয়েল মানে জ্বালানির পরিমাণ বেশি দিতে হবে। জ্বালানির পরিমাণ কতটা বেশি দিতে হবে না, 2.5% জ্বালানি দিতে হবে। যদি আগে 100 কেজি জ্বালানি দিলে চলতো, এখন আমাকে 102.5 কেজি জ্বালানি দিতে হবে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো কি না, এনার্জি কনজারভেশন কিন্তু এটা হবে না। তো এনার্জি কনজারভেশন করবার জন্য আমাদেরকে দেখতে হবে যেন হিট ট্রান্সফার সারফেস যেটা আছে তার উপরে কোনো রকম কোনো এরকম স্যুট ডিপোজিশন অথবা ফ্লাই অ্যাশ ডিপোজিশন এই ঘটনাগুলো না ঘটে। তার জন্য প্রপার ওয়েতে ওটাকে ক্লিনিং করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা আলোচনা করলাম আজকে, এই যে বয়লারের মধ্যে কি কি ম্যানারে আমরা এনার্জি কনজারভেশন করতে পারি। ঠিক আছে স্যার, তাহলে ওই যে ক্লিন করার ব্যাপারটা ওটা তো অনেকটাই তো জটিল, মানে হ্যাঁ, ওগুলো কতদিন পর পর করবে? ওগুলো একটা শিডিউল মানে প্ল্যান্ড মেনটেনেন্স একটা থাকে, বুঝলে, যে কোনো পাওয়ার প্ল্যান্টে একটা প্ল্যান্ড মেনটেনেন্সের একটা শিডিউল থাকে। ঠিক আছে, তো সেরকম ওয়েতে সবসময় তো বন্ধ করা যাবে না। এবার ধরো অনেকগুলো ইউনিট আছে, এক একটা হয়তো মাস 6 মধ্যে একবার করলো, বা এরকম ওয়েতে একটা প্ল্যান্ড ওয়েতে করতে হবে। ঠিক আছে, এবার যদি একদমই ক্লিন না মানে করে অনেক টাইম পর পরই করতে হবে ওটা, হ্যাঁ হ্যাঁ অনেকটা টাইম নিয়ে। টাইম নিয়েই করতে হবে, কিন্তু তার মানে এই না একটা পাওয়ার প্ল্যান্ট সাপোজ ধরো 50-60 বছর চলে, তো আমি যদি 10 বছর ক্লিনই না করি, 50 বছর ক্লিন না করি, তাহলে কি চলবে? তাহলে তার এফিসিয়েন্সি কমতে কমতে একদম খুবই ডাউন হয়ে যাবে না। তো এটাকে একটা মেনটেনেন্স শিডিউল থাকে, হ্যাঁ, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টেই থাকে, যে কোনো প্ল্যান্টেই থাকে, পাওয়ার প্ল্যান্ট কেন, যে কোনো প্ল্যান্টেই একটা শিডিউল মেনটেনেন্স অবশ্যই থাকে। আর স্যার ওই স্যুট যেটা বলছেন, স্যুট মানে কি ওই ভুসোকালি টাইপের, ওই সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো একটা আস্তরণ? কালো আস্তরণ, যেটা প্রদীপ জ্বললে তোমরা দেখতে পাবে হ্যাঁ। পরে, বা তোমার ওই গ্যাস ওভেন যেখানে সেখানেও দেখতে পাবে একটা ইয়ের মতো পরে আস্তরণ, বা মাটির উনুন সেখানেও পরে। ঠিক আছে, তো ওই টাইপের ওগুলোকে ডিপোজিশন যেটা আছে সেগুলো ওভারকাম করতে হবে, মানে সেগুলোকে ক্লিনিং করতে হবে প্রপারলি। ঠিক আছে, তো আজকে আমি এটাই রাখছি, বয়লার পর্যন্তই পড়াচ্ছি, নেক্সট ডেতে আবার অন্য টপিক পড়ানো হবে। ঠিক আছে, আজকে বয়লার এটাই পড়ানো হলো, বয়লারের মধ্যে কী কী থাকে, মানে বেসিক্যালি এর কী কী টাইপ আছে, এর মধ্যে কী কী অ্যাক্সেসরিজ আছে, এবং কী কী ওয়েতে আমরা বয়লারের মধ্যে হিট লস হচ্ছে সেগুলো দেখলাম, এবং তারপরে আমরা আলোচনা করলাম যে কী কী ম্যানারে এনার্জি কনজারভেশন করা যেতে পারে একটা বয়লারের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে খুব ভাইটাল কোয়েশ্চেন, এগুলোই তোমাদের এক্সামে ডাইরেক্ট চলে আসতে পারে কিন্তু। ঠিক আছে, যে রাইট ডাউন দ্য মেজার্স হুইচ ক্যান বি টেকেন ফর এনার্জি কনজারভেশন ইন এ বয়লার, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো নেক্সট ডেতে আমরা ওটা এরপরে যে আছে টপিক, যেটা ফার্নেস এবং যে আছে আর একটা ওভেন, ফার্নেস এবং ওভেন এগুলো সম্পর্কে আলোচনা করবো। তাহলে আমাদের কি হবে, এইটা শেষ হবে। এই দেখো, এই যেটাকে আমি মার্ক